আমার ইনকামটা শুরু করার পর আমি কাউকে বলিনি, সোসাইটিটা তেমন একটা ম্যাটারই করে না, বাট আমাদের কনসেপ্ট হলো যে আমি পারি না, এটা দিয়ে পারবো কিনা, আমি এটা পারি না, এটা আমি শিখবো না, এটা দিয়ে পারবো কিনা। এই রিজেকশন জিনিসটা ফ্রিল্যান্সিং লাইফে আমার মনে হয় অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে, অনেকে নিতে পারে না। আমার জায়গায় অন্য কেউ হলে সে ছেড়ে দিত, সে জব করতো। এমন টাইম গেছি আমি 3-4 মাস 6 মাসের মতো কোনো কাজ পাচ্ছি না, কোনো কাজ নেই। যে 15 লাখ টাকা 16 লাখ টাকা খরচ করছে তাকে যদি বলা হয় যে তাকে স্যালারি দেওয়া হবে 15,000 টাকা বা 16,000 টাকা বা 18,000 টাকা, তাহলে সে জবে কিন্তু ইন্টারেস্ট হবে না, স্বাভাবিক, কারণ তার বাসা বাড়াই যাবে, এটা কিভাবে করবে। সো এইটার জন্য তারা এখন ওই জব টপ বাদ দিয়ে এখন বিদেশে চলে যায়, যে এই মেয়েটাকে বিয়ে করতে চাই, এখন আমার যদি প্যারেন্টস যদি অ্যাপ্রুভ না করতেন করতে পারবো না। মানে এমন কোনো একটা বিগ ডিল না যে আমি এই স্কিলটা শিখতে চাচ্ছি, তো আমার তো প্যারেন্টস অ্যালাউ করতেছে না। আরে বাবা, তোমার কাজ শেখার জন্য কি অ্যালাউ, যে তোমার যাদের থেকে শুরু থেকে জন্মের পর থেকে বড় হয়েছে তাদেরকে কনভিন্স করতে পারো না। আর তুমি মানে যে একজন কানাডাতে থাকে বা একজন আমেরিকাতে থাকে, সে তোমাকে কাজ দেবে, তোমাকে ডলার দেবে, সেই ক্ষেত্রে কনভিন্স করা ইটস ইম্পসিবল। অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি শুরু করতে চাই, ফ্রিল্যান্স কাজের কোনো অভাব নেই। একটা এজেন্সি আছে যারা ভার্চুয়ালি কাজ করে, আপনার স্কিল থাকলে আপনার সার্টিফিকেট দেখবেই না, আপনার দেখবে কাজ এবং আপনার পোর্টফোলিও। 2026-এ এসে একজন বিগিনার যদি কাজ শুরু করতে চায়, দুইটা জিনিস জানবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে রাফি ভাইকে আমরা অনেকে হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে চিনি, ফ্রিল্যান্সিং করে ভাইয়া, দেন ভাইয়া রাইটার, কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক কিছু, ভাইয়ার অনেকগুলো পরিচয় আছে। তো এই সব কিছু আস্তে আস্তে হয়েছে, মানে একটা জার্নির মাধ্যমে রাফি ভাই আজকে একটা নিজের পরিচয়গুলো হোল্ড করে। আমরা একটু জানবো যে আপনি আসলে শুরু করছেন কিভাবে। আচ্ছা, শুরুটা এমনভাবে হয়েছে যখন আমি কলেজটা শেষ করলাম। আমার মানে ইন্টার হয়েছিল আপনার মতিঝিলে, আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট। সো ওখানের ইন্টার কমপ্লিট করার পরে আমি ভাবলাম কি করা যায়। বাট আমার ছোটোবেলা থেকে কাইন্ড অফ যখন আমি একটু বোঝা শুরু করলাম যে আমার টাকা পয়সার ব্যাপারটা, তখন এমন ছিল যে আমার জবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। জবের প্রতি ইন্টারেস্ট নাই, দেন হোয়াট আই উইল ডু। সো আমি যে টিউশনের যে ব্যাপারটা ছিল, তো ওইটার ক্ষেত্রে একটু ভাবলাম যে ওইটা যদি আমি করি তাহলে আই থিঙ্ক আমার একটা অপরচুনিটি থাকবে যেখানে আমার কোনো লিমিটেশন থাকবে না। সো ওই যে লিমিটেশনের যে ব্যাপারটা জবের ক্ষেত্রে থাকবে, এটার ক্ষেত্রে থাকবে না, ওইটার ক্ষেত্রে আমার যে মেন প্রেফার ছিল। সো পরে ওইটা আমি আই থিঙ্ক যে 2-3 মাসের মতো করতে পারছি। তারপর এমন হয়েছে যে আমার কিছু ফ্রেন্ড, মানে ওরা ফাইবারে কাজ করতো। আচ্ছা, কত সালে এটা? এটা হলো আপনার যে 2015-র দিকে, আচ্ছা, 2015-র দিকে। তখন আমি মাত্র আর কি ঢাকা কলেজে আমার অনার্সে ফার্স্ট উঠছে। তো তখন এমন হয়েছে যে ওরা যখন ফাইবারে কাজ করতেছিল, তো তখন ওদের $5 $10 করে কাজ করতে এরকম, আর যে প্রতি মাসে আপনার মানে $100 মতো এরকম কাজ হইতো। সো এইসব দেখে আমার খুব ফ্যাসিনেশন কাজ করতো যে ওয়াও, দ্যাটস কুল, ডলার, তাও আমার জন্য মানে ঘরে বসে করতেছি বা আমি কম্পিউটারে কাজ করে করতেছি। সো ওইটা থেকে আমার এই যে ফাইবার, আপওয়ার্ক চিনা বা অনলাইনে যে ইনকাম করা যায়, এখন তখন যে এটাকে ফ্রিল্যান্সিং বলে, তখন ওই কনসেপ্টটা আমার হয়তো বা জানা ছিল না, খেয়াল ছিল না বা জানতাম না। সো তারপরে এই লাইনে আসা, যখন এটা করতে হলে কি করতে হবে, যা যা করতে হবে, মানে মেইল থেকে খোলা, মানে মেইল খোলা থেকে শুরু করে আপনার একটা মানে প্রফেশনাল একটা পেজ লাগবে, প্রোফাইল লাগবে, এই সবের দিকে আস্তে আস্তে ঢুকতে 2016 সালের জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে আমি ফাইবার অ্যাকাউন্টে মানে ফাইবারে অ্যাকাউন্ট করি। তো ফাইবারে অ্যাকাউন্ট করার পর এমন হয়েছে যে ফাইবারের কাজটা এরকম, যখন আপনি শুরুর পর্যায়ে যাবেন তখন ওই যে ওই গিগ টিক খোলা হয়, বাট ওইটার ক্ষেত্রে আমার যে ফ্রেন্ড ছিল ওরা ছিল, তো ওই ক্ষেত্রে আমাকে মানে হেল্প করছে। আর ওটা করার পরে আমি মানে মাসকে মাস বসে আছি, কোনো কাজ নেই। সো এইভাবে শুরু হয়েছে যে মাসকে মাস বসে থাকা আর ফাইবার অ্যাকাউন্ট করা, ওই 2016 থেকেই শুরু। তারপর তো লং জার্নি তারপর শুরু হয়েছে এরকম। প্রায় 10 বছরের মতো। তো প্রথম ইনকামটা কই ছিল, ফাইবারে? হ্যাঁ, ফাইবারে। আচ্ছা, ফাইবারে ছিল, বাট ওটা আমার ইনকাম ছিল না, আমার যে ফ্রেন্ড যে কাজ করতো ওর আমি হেল্প করছিলাম। তো সপ্তাহখানেক কাজ করার পর আই থিঙ্ক আমার এটা খেয়াল আছে যে $500 মতো পাইছিলাম। ওটা একটা ডাটা এন্ট্রি টাইপের কাজ ছিল। তখন ওইসব কাজ অনেক চলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন অনেক চলতো। তো এই ডাটা এন্ট্রি কাজ করার পর তারপর আমি ভাবলাম যে এই যে ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমার কোনো ইন্টারেস্টই ছিল না, সত্যি কথা। আমার মানে চোখ ধরে যেত, আমি যে ক্লিক করে কাজ করবো, কপি পেস্ট করবো, আমার খুবই বিরক্ত লাগতো। দেন ভাবলাম এছাড়া কি করা যায়, তো কোডিং এর প্রতি আমার একটু ইন্টারেস্ট ছিল। আচ্ছা, দেন কোডিং আসা আর কি।
এটা কিভাবে ডিসাইড করলেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করব? মানে শুরু থেকে প্ল্যান ছিল নাকি আস্তে আস্তে? না, প্ল্যান ছিল না। আমার একটা ছিল, যখন আমি একটু মানে ঘাটাঘাটি শুরু করলাম তখন দেখলাম যে এইটার একটু ডিমান্ডটা আমি মানে বেশি পাচ্ছি। আচ্ছা। সো তখন মেইনলি আমি জানলাম কি HTML CSS টা জানতাম মানে আউট অফ কিউরিওসিটি আমি ঘাটাঘাটি করে এই যে আপনার W3 স্কুল যেটা আছে ওইখান থেকে কোডিংটা শেখা, এবং কোডিংটা শিখে ভাবলাম যে আমি HTML CSS কোড পারি, আমি তোমার স্ট্যাটিক যে কোনো একটা সাইট বানাতে পারতেছি, সো এইটা থেকে মেবি কাজ পাবো। বাট আনফরচুনেটলি ওইটা শেখার পর আমি কাজ পাচ্ছিলাম না, ফাইবারে পাচ্ছিলাম না, কারণ যেসব কাজ পাচ্ছিলাম সেগুলোতে দেখা গেলো যেসব রিকোয়ারমেন্টস ওরা চাচ্ছে তা আমার কাছে নাই, সেই স্কিলটা আমার কাছে নাই। সো দেন ওটা দিয়েও আসলে করা হয় নাই, কোডিং দিয়ে আমি করতে পারি নাই ক্লাসে। পরবর্তীতে আপওয়ার্কে চলে আসছেন ফাইবার থেকে? না, পরবর্তীতে আপওয়ার্কে আসি নাই। তারপরে আমি ডিসাইড করলাম যে না, মানে HTML CSS থাক, বাট অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি কাজ করি। ভিএ যেটা আমরা, তো যেটা ওই ফ্রেন্ডও করতো, সো ওর দেখা দেখি আমারও শুরু করা, গিগটিক খুললাম। বাট কয়েক মাস পরে একটা দুটা ক্লায়েন্ট পাইতাম, তখন আস্তে আস্তে ক্লায়েন্ট পাইতে পাইতে মনে হচ্ছে যে আমার মাসে সামটাইম $100 বা $150 বা $200 এরকম, মানে ম্যাক্সিমাম $200 মেবি একবারই হয়েছিল তখন ফাইবার থেকে। সো ওইটা চলছে 6-7 মাসের মতো চলছে। তারপরে এমন হয়েছে যে এখন আমি বুঝতেছি না আমি কী করবো। দেন ডিসাইড করলাম যে ওয়েব ডেভেলপমেন্টে আমরা HTML CSS যেটা শিখছি, এখন এইটার থেকে অ্যাডভান্স কি আছে, কারণ যেহেতু এইটা পেতে আমার একটা কাজ ছিল না, তখন কাজ ছিল হয়তো, বাট আমি পাচ্ছিলাম না আর কি। সো তারপর ডিসাইড করলাম যে একটা ওয়েব ডেভেলপমেন্টের পুরো যে রোডম্যাপ, HTML CSS বুটস্ট্র্যাপ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, আপনার PHP শিখতে হবে। সো ওইগুলো আমি অনলাইন থেকে আস্তে আস্তে শেখা শুরু করলাম। এইটার সম্পর্কে যে কোর্স করব, এখন কোর্সের ক্ষেত্রে গেলে দেখা গেল যে তখনকার কোর্সের আপনার প্রাইস ছিল, একটা ভালো একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমি নাম বলতেছি না, তখনকার প্রাইস ছিল 36,000 টাকার মতো, 36,000। এখন ওর জন্য অনেক, তখন তারও বেশি। হ্যাঁ, সো তখন ভাবলাম যে একটু পরেই করি ওটা। বাট ওই কোডিং এর ক্ষেত্রে আসার পরে দেখলাম যে ওয়ার্ডপ্রেস নামক একটা জিনিস দেখলাম যেটাতে কোডিং লাগে না। এখন কোডিং করতে আমার কিন্তু মোটামুটি ভালো লাগতেছিল, বাট কোডিং করার পর একটা সমস্যা হলো যে এত কোড করতে হয়, চোখ টোক ধরে যায়, সেম প্রবলেম। সো ওয়ার্ডপ্রেসটা যখন দেখলাম তখন এই ওয়ার্ডপ্রেসটা আস্তে আস্তে শেখা শুরু করলাম, যেটা তো কোডিং ছাড়া এইটা দিয়ে ট্রাই করি। বাট লাকিলি বলেন বা ফরচুনেটলি যাই হোক, ওইটার ক্ষেত্রে দেখতেছি আমি কাজ পাচ্ছিলাম। তো ফাইবার থেকে তখন আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কাজগুলো থাকে ওইগুলো আমি শুরু করলাম। তা ফেইলার হয়েছে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে, আবার শুরু করছি। সেরকম করতে করতে জার্নি শুরু। দেন 2017-18 দিয়ে মেবি আমি আপওয়ার্কে আসি, 17 শেষের দিকে। তারপরে আপওয়ার্কে আমার শুরু হলো জানি, মানে এইভাবেই শুরু। আজকে আমি এই আপওয়ার্কের টি শার্টটা পরছি একটা রিজনে, সেটা হচ্ছে যে যদিও আমরা আপওয়ার্কে কাজ করি, বাট আপনি অনেক পুরাতন, অনেক বেশি জানেন। তো আপওয়ার্ক নিয়ে আসলে আমার অনেকগুলো কোয়েরিজ আছে, একটা একটা করে জানবো। অনেকগুলো কোশ্চেন আসে আমাদের কাছে যারা একদম বিগিনার, একদম শুরু করবে। তো যেটা হয়, শুরুতে একটা প্রোফাইল খুলছে, হয়তো একটা স্কিল আছে কিন্তু জানে না এখন কাজ কিভাবে পাবো। তো ওই গাইডলাইনটা আপনি কিভাবে দিবেন? জাস্ট একটা প্রোফাইল আছে, ওর এখন কি কি করা দরকার একটা কাজ পাওয়া পর্যন্ত? আচ্ছা, এইটা একটা ভালো কোশ্চেন। এখন এর আগে কিছু জানতে হবে যে যে প্রোফাইলটা খুলছে সে কে। এখন সে যদি একজন র্যান্ডম পার্সন হয়, যে সে ভাবছে যে আমার ভ্যারাইটিজন স্কিল আমি পারি, আমি ChatGPT জানি, বা আমি আরও স্কিল আমি শিখছি, এখন আমি র্যান্ডমলি খুলে বসে আসছি, এখন আমি কাজ করতে পারবো, তাইলে হবে না। আপনি আপওয়ার্কে যখন আমিও আসছিলাম তখনও আমার এই মাইন্ডসেট ছিল যে যখন আমি একজন প্রফেশনাল পার্সন হব, যখন আমার কাজটা আমি ভালো করতেছি তারপর আসবো, তার আগে আসবো না। এইটা একটা প্রফেশনাল মার্কেট প্লেস, যেটা আমি অলওয়েজ বলি। এবং ফাইবারটা দেখা গেলো যে আপনি কাজ পারেন না পারেন, আপনি অ্যাকাউন্ট খুলেন, গিগ খুলেন, লাক বাই চান্স আপনি কাজ পেতেও পারেন, কারণ হু নোস যে আপনার গিগটা কখন র্যাঙ্ক হবে, কেউ জানে না, কারণ আপনার কপি পেস্ট করে দেন। বাট আপওয়ার্কের ব্যাপারটা হলো কি, টোটালি আপনার নিজের মাঠে নাইমা কাজ নামাইতে হবে, তারপর কাজ ম্যানেজ করতে হবে, তারপর কাজ পাইতে হবে। তো কাজে বিট করা, কাকে বিট করতেছি সেটা প্রেফার করতে হয়, লাইক আমি কোন ক্লায়েন্টের কাজে জব বিট করব, তারপর সেই ক্লায়েন্ট থেকে কাজ ম্যানেজ করে নেয়া, তারপর ওইটা কমপ্লিট করে তারপর রিভিউ পাওয়া, লং প্রসেস। তো আপনি যদি প্রফেশনাল না হন, স্কিল পারসন না হন, তাহলে এই ক্ষেত্রে না আসা ভালো। বা শুরুর দিকে বলবো আপনার ওই মাইন্ডসেট যদি থাকে আমি একজন স্কিল পারসন, তাহলে আপওয়ার্কে আসেন। দেন স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে। এখন শুরুতেই যে আমরা বলি অলওয়েজ যে আমাদের প্রোফাইলটা একটু ভালো হইতে হবে,
তারপর সে প্রোফাইল ভালো করার পর আমাদের পোর্টফোলিও থাকতে হবে। তারপর সে পোর্টফোলিও থাকার পর আমাদের দেখতে হবে কিভাবে আমি ক্লায়েন্টকে কনভিন্স করব, যখন আমি বিট করব তখন ওই কনভিন্সিং পাওয়ার থাকতে হবে, আমাকে যেন বট না মনে হয়। আর তখন যখন আমি শুরু করছিলাম তখন তো প্রতিটা কভার লেটার আপনার লিখেই মানে আর কি যে নিজে নিজে লিখে করতে হতো। বাট বর্তমানে একটা সমস্যা হলো প্লাস পয়েন্ট প্লাস সমস্যা। প্লাস পয়েন্ট হলো আপনার আগে যখন আপওয়ার্কের কভার লেটার কিভাবে লেখা উচিত এইটা লেখা যদি আপনি গুগলে সার্চ দিতেন অনেকগুলো আর কি মানে ডেমো পেয়ে যেতাম। বাট এখন এআই কে বলে দিলে জব সহ যদি আপনি কপি পেস্ট করে দেওয়া দেন ও ওই জব অনুযায়ী আপনি লিখে দিতেছে। প্রবলেম হইলো ওই আপওয়ার্কের ক্লায়েন্ট সেও চ্যাট জিপিটি দিয়া বা বিভিন্ন ধরনের এআই দিয়েই সে জব পোস্ট করতেছে। সো হি নোজ ভেরি ওয়েল যে তুমি এআই দিয়ে তুমি কভার লেটারটা পাঠাচ্ছ, কারণ ও যেহেতু ইউজ করে এআই, তুমি ইউজ করতেছো, আবার ও এআই ইউজ করতেছে, সেখানে আবার লিখাও দিতেছে যে এআই কভার লেটার অ্যাকসেপ্টেড না। সো তোমার ওই কভার লেটার দেখেই সে বুঝবে এটা এআই দিয়ে লেখা। সমস্যা হলো এই জায়গায়। সো দ্যাটস ওয়াই মানুষ ভাবে যে আমি তো জোস কভার লেটার লিখতেছি, কাজ পাচ্ছি না। এখন ওই যে রোবট যখন এসে পড়বে তখন মানুষ চাবে যে আমি রোবোটিক দুনিয়ার ভিতরে থাকছি, আমার অ্যাকচুয়াল মানুষ লাগবে। সেম হইছে যে আমি হয়তোবা আমি, কারণ আমার তো এটা নেসেসারি না যে আমি জবটা আমি এআই দিয়ে লিখবো নাকি অন্য কিছু দিয়ে লিখবো। আমার নেসেসারি হলো যে পার্সনটা জব মানে আমি হায়ার করব সে যেন নিজের মতো করে লেখে। সো এই জায়গাটায় এখন সমস্যাও আছে, আবার একটা প্লাস পয়েন্টও আছে। এটা সলিউশন কি হতে পারে? সলিউশন একটাই যে আপনি এআই ইউজ করবেন, বাট ফুললি যদি এআই এর উপরে নির্ভরশীল হন, যেমন এখন যেমন হচ্ছে, যেমন আমি এখন এখানে আসছি, আমার ফুললি নির্ভরশীল হইতে হচ্ছে গুগল ম্যাপের উপর, কারণ আমি জায়গাটা চিনি না বা আমি রেগুলার আসি না। এখন এই ক্ষেত্রে কিছু করাই নেই। বাট আমার যদি এমন হয় যে আমাকে যদি একটা কভার লেটার লিখতে হয়, সেই ক্ষেত্রে আমি যদি ফুললি এআই এর উপরে নির্ভরশীল হই তাহলে তো ঝামেলা। তাহলে আমার কনভিন্সিং পাওয়ারটা কই? কারণ আমার যেটা করতে হবে আমি এআই দিয়ে সাপোর্ট নিতে পারি, বাট ওকেও বুঝাইতে হবে আমি তোমার ডবলেট পড়ছি, এবং হয়তোবা সামটাইম আপনি যদি ভুল ইংলিশও লেখেন সেটাও একটা প্লাস পয়েন্ট হবে যে এই লোক তো নিজে টাইপ করছে, ভুল হয়ে গেছে। বাট আপনার একেবারে সবকিছু ঠিক, তাইলেও ঝামেলা। একটা কথা আছে যে মানে বেশি ভালো ভালো না, তো সেই ক্ষেত্রে সামটাইম কাজ করে এটা। গতকালকে বলতেছিলাম আমরা যে বেশি ভালো ভালো না। তো এই কনসেপ্টে হলে এমন হয়ে গেছে। বাট আমরা বিলিভ করি যেহেতু চ্যাটজিপিটি আছে, আমার জব পোস্ট আমি কপি পেস্ট করে দিলাম যে এইটা যেন কনভিন্সিং করে ক্লায়েন্ট কেমন ভাবে দেওয়া যেন আমাকে এআই মনে না হয়, এআইটা দিবে বাট এটা আমি দেখলেই বুঝবো যে এটা এআই দিয়ে লেখা। সো ওই পাওয়ারটা থাকতে হবে, আমি এআই দিয়ে যদি আমি সাপোর্টও নেই ওইটা যেন এআই মনে না হয়, ওই পাওয়ারটা ওই কনভিন্সিং পাওয়ারটা আপনার নিজের ভিতরে থাকতে হবে। সো দ্যাটস দ্য ট্যালেন্ট থিং, নাইলে হবে না। নাহলে যেটা হবে, একটা ভালো প্রপোজাল হয়তো দিয়েছেন, ক্লায়েন্ট রেসপন্স করলো, একটু পরে ও যদি বলে একটা ভিডিও কলে আসো, তখন তো মনে করেন একেবারেই শেষ। তখন আপনি কথা কভার লেটারের সাথে তো তোমার কোনো কিছুই মিলতেছে না, রাইট, ওই অবস্থা হয়ে যাবে। আর রিসেন্টলি যেটা হয়েছে আপওয়ার্কে, আপনারা দেখছেন কিনা জানি না, এখন যেটা করছে এআই রিলেটেড আপনাকে ইন্টারভিউ নিতেছে, তো সেটা পাইছেন আপনারা? না, আমি পাইনি। নাই, বাট এইটা একটা নিউ টুলস যেটা এআই এর মাধ্যমে তারা ইন্টারভিউ নেবে সরাসরি আপনাকে ভিডিও কলের মাধ্যমে। আপওয়ার্ক নিজেই নেবে? হ্যাঁ, আচ্ছা। মানে এটা সিস্টেম হলো যে আপনি যখন কভার লেটার মানে যে অ্যাপ্লাই করতে যাবেন জবে, তখন আগে যেটা হতো আমরা কভার লেটার লিখতাম, কভার লেটার লিখতে হতো, আরো ডিটেইলস দিতে হতো। এখন সেটা করছে উল্টা, আপনি কভার লেটার লিখতে পারবেন না, পরে লিখবেন। শুরুতে আপনার ভিডিও কনফারেন্সে যেতে হবে, সেখানে ওই ক্লায়েন্টের কিছু কোশ্চেন থাকে সেগুলো করবে, তো সেগুলো মানে স্ক্রিনে চলে আসবে এবং ওইটা দেখে আপনার ভিডিও কলে আপনার তাকে রিপ্লাই দিতে হবে, এবং ওই ভিডিওটা অ্যাটাচ হবে তারপরে একটা কভার লেটার, বাট সেটা ছোট, সেটা বেশি বড় স্পেস আপনাকে দিবে না যে আপনি ইচ্ছা মতো লিখেন, ছোট করে দিবে, বাট ওইটার সাথে ওই ভিডিওটাও থাকবে। সো আপনি কতটা কনফিডেন্ট সেটাও ওই ভিডিওর মাধ্যমে দেখবে। এখন এইটা কেন করছে? এআই দিয়ে করছে, মানে ওরা যে পুরো জিনিসটা এআই দিয়ে করছে, এটা করছে এই জন্য যে আমি কিভাবে বুঝবো যে তুমি কাজটা পারো। তোমার জায়গায় যদি অন্য কেউ বিট করে, বা তোমার জায়গায় যদি তুমি এআই দিয়ে একটা তুমি মানে বিট করতেছো, অ্যাপ্লাই করতেছো, তাহলে তো লাভ নাই। সো যত দিন যাবে যারা এক্সপার্ট তাদের জন্য ভালো, যারা এক্সপার্ট না তাদের জন্য খুবই খারাপ। এটা করলে তো ভালো না, হয় টপ নাইলে তুমি শেষ হয়ে যেতে হচ্ছে। এটা হলো ইস্যু। এটা করলে ভালোই হয়, কারণ যারা আসলে এক্সপার্ট
ওদের জন্য বিষয়টা অনেক ইজি হবে। Right. আর যদি কেউ এক্সপার্ট না হয় তাহলে আমি বলবো যে এখন মার্কেট প্লেসে না আসাই ভালো, না আসাই আর একটু স্কিলড হয়ে আসাটা কাজে দিবে বেশি। এই কানেক্টসের ব্যাপারটা ভাইয়া, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক যে এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে। আমার কাছে পজিটিভ মনে হয়, বাট আবার অনেক সময় এমনও মনে হয় যে হ্যাঁ প্রাইস হয়তো একটু বেশি হয়ে গেছে। আপনার কি মনে হয়? আপনি তো রেগুলারলি কাজ করতেছেন। এইটা তুলনামূলক একটু বেশিই লাগতেছে এখন, হুম। কারণ যারা অ্যাজ এ বিগিনার যারা শুরু করতেছে তাদের জন্য খুবই টাফ। আপনার মিনিমাম এমন হয়েছে যে আপনি $100 বা $200 আপনার বাজেট রাখতে হবে যদি আমি একটা প্রপার এই টাকা উঠাইতে চাই। তাও এটা বলা যাবে না যে আপনি উঠবে। কতটুকু মিট করতে পারেন সেটা তো আমি জানি না। হুম। এখন আপনি মনে করতেছেন আপনি পারেন, বাট সেটা অ্যাকচুয়ালি পারেন না। সো ওইটা বুঝতে বুঝতে ধরো আমার 1 মাস 2 মাস চলে যেতে পারে, সো তখন টাকা যাবে। বাট অ্যাজ এ বিগিনার বলা যায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি $200 থেকে $300 স্পেন্ড করতে হবে আপনি কাজ পান আর না মান্থলি, মান্থলি না হোক আপনি মানে 2-3 মাস কাজ ধরেন, হ্যাঁ, পাওয়ার জন্য। যে আপনি 2-3 মাস ধরে রাখেন যে আমি 3 মাসে $300 স্পেন্ড করব, আমি এই থেকে আমি 3 মাসের ভিতরে এই $300 বেশি ইনভেস্ট মানে আর কি রিটার্ন নিয়ে আসবো। গেইন করব। সো এইটা যদি আপনি করতে পারেন তাহলে তো বেস্ট। যদি আপনার এটা না হয়, আর যারা এখন বর্তমানে কাজ করতেছে তাদের জন্য একটু একটু ডিফিকাল্ট, কারণ হলো যে এতগুলো কানেক্টস দেয়া প্লাস হলো বেশিরভাগ এখন অনেক ফেক জব পোস্ট হয়। প্রচুর। তো হ্যাঁ, তো ফেক জব পোস্ট হলে আপনার ওটাও বুঝতে হবে যে এই ক্লায়েন্টের কাজ আমি আদৌ করবো কিনা। এখন আমি তো ফিল্টার দিয়ে রাখি যে কোন সব ক্লায়েন্টের জব আমার সামনে Filter আসবে, আসবে। বাট ওই ফিল্টারেশন না করলে আপনার ঝামেলা। আনভেরিফাইড পেমেন্ট, তারপর হলো যে কোন দেশে ক্লায়েন্ট কাজ করতেছেন, ওই ক্লায়েন্টের রিভিউ দেখে কাজ করতেছেন কিনা, ওই ক্লায়েন্ট কত ডলার স্পেন্ড করছে, এই টাইপের। সো এইটা দেখে শুনে করলে, বাট এটা ভালো হয়েছে এক হিসাবে বট পাবলিক একটু কম আসতেছে। শুধু শুধু এসেই প্রোফাইল খুলে কাজ খোঁজার জন্য ট্রাই করা, ওই জিনিসটা অনেক কমে গেছে। সেটা করার এখন সুযোগই নেই। হ্যাঁ, মানে খুব কারো যদি টাকা অপচয় করতে ইচ্ছা করে তাহলে হয়তো অপশন আছে, না হলে আর এই অপশন না। মানে আগে যেটা ছিল আপনার, যখন আমরা শুরু করছিলাম তখন প্রতি মাসে মেবি 50 to 60 কানেক্ট ওরা দিত ফ্রিতে দিত। আর তখন একটা জব পোস্ট মানে অ্যাপ্লাই করতে আপনার 2 থেকে 4 কানেক্ট, ম্যাক্সিমাম 6 কানেক্ট। 2 কানেক্টসে প্রচুর জব অ্যাপ্লাই করছি একসময়। হ্যাঁ, বাট এখন তো এটা টোটালি চেঞ্জ, কিছু করার নেই। প্রজেক্ট ক্যাটালগ থেকে কি কাজ পাওয়া যায়? প্রজেক্ট ক্যাটালগ থেকে আমি কাজ পাইছি। এখন ওটা নিয়ে বেশি একটা আমার করা হয় না, মানে ওটা নিয়ে অত ঘাটাঘাটি হয় না। প্রজেক্ট ক্যাটালগ খুলতে হবে, খুলে রাখছি, বাট এটা দিয়েও কাজ পাওয়া যায়। এটা দিয়ে কাজ পাওয়া যাবে কি আপনি যদি বুস্ট করেন, কারণ এই প্রজেক্ট ক্যাটালগ এখন বুস্ট করা যায় কানেক্ট দিয়ে। এখন সব কিছু তো আপনার কানেক্ট খরচ করতে হবে, আপনার যে প্রোফাইলের যে ভিজিবিলিটির জন্য আপনার কানেক্ট খরচ করতে হবে, বুস্ট করা যায়। বুস্ট প্রপোজাল যেটা আছে সেটার ক্ষেত্রে আমি অতটা সহমত না, আমি নিজেও করি না। যদি কেউ করতে চাই আমি বলি করা দরকার নেই, কারণ একটা আমরা যখন যে গুগলে যাই তখন একটা কিছু সার্চ করলে সবার প্রথম আসে অ্যাড রিলেটেড যে লিঙ্কগুলো আসে, যতই আসে বাট আমরা ক্লিক করি না। হিউম্যান সাইকোলজিতে এটা একটু মনে হয় যে একটু ডেসপারেট এই রাইট। সো যখন একটা ক্লায়েন্ট দেখে যে বুস্টেড প্রোফাইল করছে, ওরা খুব 50 কানেক্ট দিয়ে লিড করছে, 60 কানেক্ট দিয়ে, তখন ওরা ভাবে যে তো দিয়ে করছে, এই মেবি ইন্টারেস্ট হইতে পারে, যাই হোক আমি করবো না। এটাও সামটাইম হয়, কারণ আমি যতগুলো কাজ পাচ্ছি এখন করতেছি বুস্ট প্রপোজাল ছাড়াই পাচ্ছি। সো আপনি যে কাজ পাচ্ছেন আর অনেকে আবার কাজ পাচ্ছে না, মানে ফ্রিল্যান্সার ধরেন টপ রেটেড বা অনেকদিন ধরে কাজ করে, আমি দেখলাম অনেকে কমপ্লেন করে যে মার্কেট প্লেসের অবস্থা ভালো না, বিশেষ করে আপওয়ার্কের অবস্থা ভালো না, কাজ পাওয়া যায় না, থাকতেছে না। আপনার কি মনে হইতেছে? আপনি তো অ্যাক্টিভলি কাজ করতেছেন। আমার মনে হচ্ছে এইটা আসলে মানুষের পারসেপশন। আপনি যদি কাজ ভালো করে নামাতে পারেন, আপনি যদি কমিউনিকেশনটা ঠিক রাখতে পারেন, যেমন আমি ফাইবারে কিন্তু এখন আমি কাজ করি। এখন কীভাবে কাজ করি কারণ আমার যারা আগে যারা ক্লায়েন্ট ছিল তাদের ফিডব্যাকের জন্য অন্য মানুষ আসতেছে। এছাড়াও যাদের কাজ করছি তারাও যে যদি কোনো প্রজেক্ট মনে হয় সে আমাকে হায়ার করে। এখন আপনি তাকে কতটুকু সার্ভিস দিতেছেন, মানে এটাও একটা খুবই ম্যাটার করে। কারণ আপনি যদি প্রতিদিন যদি এমন হয় যে আপনি 1 মাসের ভিতরে আপওয়ার্কে কাজ করতেছেন, আপনি 10টা ক্লায়েন্ট নামাইছেন, তারপরের মাসে আপনার আবার নতুন করে 10টা ক্লায়েন্ট নামাতে হচ্ছে, তাইলে ঝামেলা। আপনার এমনভাবেই সার্ভিস দিতে হবে যেন আপনার যে কয়জন ক্লায়েন্ট আপনার কাজ করতেছে সেজন্য আপনাকে আবার রিপিট হায়ার করে। সো এইভাবে করলে আপনার ওই যে আপনার যে একটা কানেক্টের খরচটাও কমে আসে।
কানেকশন খরচ বলেন বা আপনার ওই যে একটা ডেসপারেট যেটা আপনি থাকেন যে আমার কাজ নামাইতে হবে নতুন কাজ, এই জিনিসটাও থাকবে না। যদি এটা না থাকে তাহলে আপনি ওই জিনিসটা ম্যানেজ করতে পারবেন। বাট আমরা মোস্টলি যেটা করি, আমরা ক্লায়েন্টের ফিডব্যাকের প্রতি অত নজর দিই না, কারণ ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশনটা করবো সেটার ক্ষেত্রে অতটা মানে আমরা করি না। মানে একটা ক্লায়েন্টের কাজ করছেন, আজকে করছেন, সে আপনাকে রিভিউ দিয়েছে, এখন 7 দিন পরে বা 15 দিন পরে বা 1 মাস পরেও আপনি যদি তাকে রিচ আউট করেন, যেটা পোলাইটভাবে মেসেজ দেন, তাহলে সেখান থেকেও কাজ আসতে পারে। বাট আমরা আদৌ করি কিনা না, বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না, দেখি আর কি। যেটা আমরা একটা কাজ পাওয়ার পর রিভিউ পেলে ভুলে যাই যে ওকে ডান, কিন্তু রিকারিং ক্লায়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মার্কেট প্লেসের কথা তো বললেন, এখন হচ্ছে সবার পক্ষে তো আসলে সম্ভব হচ্ছে না মার্কেট প্লেসে এসে কাজ করা। মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা অনেক কাজ পান, ওইটার জন্য কোন স্ট্র্যাটেজি বা কি ফলো করা যেতে পারে? এইটার ক্ষেত্রে সবার প্রথম যেটা ফলো করতে হবে যে আমার নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে। এখন ইন সেন্স যে আমার যে নেটওয়ার্কিংটা আমি কীভাবে বাড়াবো, আমি এখন যে লোকাল মার্কেট আছে একটা মানে বিশাল বড় মার্কেট, বাংলাদেশের যে মার্কেটটা হিউজ। কারণ আপনি দেখবেন যে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলি, যে কতজন মানুষ আছে যারা বিজনেস করে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে? নাই, কম, খুবই কম। আপনি যদি পার্সেন্টেজ দেখেন কত হাজার হাজার মানুষ বিজনেস করতে, লাখ লাখ মানুষ, বা সবার ওয়েবসাইট নেই। বাট ফিউচারটা যাবে এই ক্ষেত্রে, সো আমার ওই জিনিসটা ধরতে হবে। এখন যার ওয়েবসাইট নেই তাকে আমি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, সে লোকাল মার্কেটে আমার টার্গেট করতে হবে। আমার নিজে এরিয়া থেকে শুরু করে যদি আমি একটা সোশ্যাল প্রোফাইল খুলি তো সেখান থেকে আমি নামাইতে পারবো। সেমভাবে যারা ডিজিটাল মার্কেটার, এখন ডিজিটাল মার্কেটার যারা আছে তারা জানে যে তাদের কাজে তারা কতটুকু পারদর্শী বা তারা কি কি ডেলিভার দিতে পারবে বা কি কি মানে আপনার ক্লায়েন্টকে দিতে পারবে। এখন সে যদি এইটা অ্যাপ্রোচ ভালো করে নিয়ে সে যদি লোকাল মার্কেটও টার্গেট করে, অনেক বিজনেসম্যান আছে, মানে অনেক বিজনেসেস আছে, অনেক ব্যবসা আছে, সেখানে আপনি এদের সার্ভিস দিতে পারবেন। সেই যে লোকাল মার্কেট প্লাস হলো আপনি যদি ফাইবার না, এই যে ফাইবার আপর বাদও দিয়ে দেন, আমি ফাইবার আপরকে কাজ করবো না, আমার ইংরেজি ভালো না, আমি ভালো করবো না। মানে আমাদের কনসেপ্ট হলো যে আমি ভাই ইংরেজিতে ভালো না, তাই আমি পারবো কিনা। ভাই তুমি ভালো না, ভালো হোক, বাট আমাদের কনসেপ্ট হলো যে আমি পারি না, এইটা দিয়ে পারবো কিনা। আমি এটা পারি না, এটা আমি শিখবো না, এটা দিয়ে পারবো কিনা। যেমন আমি IELTS ছাড়া কি আমি কানাডা যেতে পারবো কিনা, এই টাইপের থিওরি থাকে। সো যদি তুমি এটাই করতে চাও, ফ্রিল্যান্স কাজই করো, বাট তুমি লোকালি করো, বা তুমি ফেসবুক থেকে কাজ নামানোর চেষ্টা করো, বা লোকাল মার্কেটে টার্গেট করতে হবে। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট আপনি ইংরেজি জানা ছাড়া বা কমিউনিকেশন ছাড়া পারবেন না। ইভেন বাংলাদেশেও যদি ক্লায়েন্ট আপনি পেতে চান, অবশ্যই আপনার কমিউনিকেশন জানতে হবে। এখন বাংলা কথা বললাম তাহলে আমি কমিউনিকেশন পারলাম, তাহলে কিন্তু না। ওই কমিউনিকেশন স্কিলটাও গ্রো করতে হবে, আদার দেন এটা হবেই না। আর যার কমিউনিকেশন স্কিল ভালো না, যদি কেউ মনে করে যে আমি তো ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারি না, আমি নেটওয়ার্ক করতে পারি না, তাহলে বেটার হলো, সবচেয়ে বেটার হলো জব করা। বেটার ফর দ্যাম। সেক্ষেত্রে হয়তো আস্তে আস্তে ওর কমিউনিকেশন স্কিল জবের সাথে সাথেও গ্রো করবে। হ্যাঁ, ওই যখন আপনি এনভায়রনমেন্টে থাকবেন তখন আপনি দেখবেন যে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে পোলাইটলি ভাবে। এই জিনিসটা অনেকেই আমরা শুরু থেকে জানি না, বা আমরা কিন্তু ওই জিনিসটা আমরা জন্মের পর থেকে শিখি না। স্বাভাবিক, আমাদের স্কুল কলেজেও খুব একটা যে শেখানো এমনটা না। ওই যে শিষ্টাচার বলেন বা কিভাবে মানুষের কথা বলতে হবে, মানে হেসে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এগুলো জানি না। সো এইটার জন্য সামটাইম প্রবলেম হয়। অনেক অনেক ক্ষেত্রে এটাই সমস্যা হয়। ইভেন অনেকে জবে গিয়ে ওটা দিয়ে সাফার করে, যে সে তার আশেপাশের এনভায়রনমেন্টের সাথে মিশতে পারতেছে না। আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে মানে শেখা হয়েছে? আপনার তো আপনি জব করছেন কিনা আমি জানি না, জব করেনি নাই, বাট আপনার ওই স্কিলগুলো আছে, ওই জিনিসটা গ্যাদার করলেন কিভাবে? মানে এইটা হয়েছে আপনার, আমি যখন ফার্স্ট আসি তো আমার মোটামুটি মানে ইংরেজি সম্পর্কে আমার একটা ভালো একটা ছিল, কি বলে, ধারণা মোটামুটি ছিল। ধারণা মানে এমন না যে আমি খুব বেশি পারতাম, বাট ওই যে মানে ইংরেজি কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা আমার ভিতরে ছিল শুরু থেকে মিনস আমার যখন স্কুল কলেজে আমার ছিল। ওইটাকে আস্তে আস্তে গ্রো তখনই হয়েছে, যখন আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি। এখন লাকিলি আমি যখন শুরু করছি তখন আমার বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, তখন হয়তো আমি একটা ভুল ইংরেজি বললাম, ওইটা থেকেও কিন্তু আমার শেখা হয়েছে। আর এখন বর্তমানে যদি আমি দেখি যে যদি কেউ ইংরেজি শিখতে চায় বা কমিউনিকেশন শিখতে হয়, তাহলে তার লটস অফ অপশন আছে। আপনি ChatGPT বলেন, আপনি যাকেই বলেন, সে আপনার সাথে কথা বলবে। আপনি যতটা নর্মাল বা যতটা ইজি ওয়েতে কথা বলতে চান সেটাও আপনাকে সে বাইর করে দেবে। এখন জাস্ট আপনার ওই সময়টা দিতে হবে। আমার ওই
টাইম প্লাস হলো আপনার ওই ইচ্ছাটা থাকতে হবে যে আমি শিখবো, তাহলে এটা সবচেয়ে সহজ এখন কোনো কিছু শেখা। হ্যাঁ, এখন রিসোর্স তো অনেক বেশি। আপনার ভিডিওগুলো আমি দেখতেছিলাম, ওই ভিডিওগুলোতে আমি মানে বিশেষ করে আপনার শুধু যে কাজ না, কাজের বাইরে যে একটা লাইফ আছে, হঠাৎ হঠাৎ করে আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, কি করব বুঝি না, ওইগুলো থেকেও বেরিয়ে আসা উচিত। আমি ফেস করতেছি বা আমি যা দেখতেছি আর কি, এখন এত অপশন হয়েছে, মানুষ আসলে আরও বেশি কনফিউজড, বা তার মধ্যে অ্যাকশন নেওয়ার যে প্রবণতাটা অনেক কমে আসছে। আপনি কিভাবে দেখতেছেন এই ব্যাপারটা? এই আমাদের যে ইয়াং জেনারেশন, দেখা যাচ্ছে প্রচুর আমরা ফোনে থাকি, ফোনে স্ক্রল করতে থাকি, একটা লুপের মধ্যে আছি, কিন্তু কোনো কিছু শুরু করতেছি না, দেখতেছি খালি, কনজিউম করতেছি। এই লুপ কিভাবে ব্রেক করা যায়? এই লুপ আসলে ব্রেক করার মতো না, কারণ আপনার একটা কথা আছে যে আমি একটা বাচ্চাকে যদি বলি যে তুমি এই জিনিসটা করো না, তা আমি যে করো না যে হাজারবার বলি সে শুনবে না, কারণ সে ওইটাই করবে, কারণ তার কাছে ওই যে করো নাটা আসবে না, না জিনিসটা সাইলেন্ট হয়ে যাবে, বাট এই জিনিসটা করো না ওই জিনিসটা ওর বারবার মাথায় বলবে। কনসেপ্ট হলো যে তুমি তো মোবাইল টিপবাই, স্বাভাবিক, কারণ তোমাকে এই টাইম বন্ধ করতে পারবো না যে ভাই তুমি মানে মোবাইলটা বাদ দিয়ে তুমি ওইসব বই পড়ো, সম্ভব না। তুমি এইটা করো, ডু ওয়ান থিং, তুমি মানে যেহেতু মোবাইল ব্যবহার করতেছো, তো মোবাইল দিয়ে তুমি এই জিনিসটা দেখো বা এই জিনিসটা শিখো, রাদার দেন তুমি মোবাইল টিপো না বা তুমি এই টাইপের ভিডিও দেখো না। এখন এই কনসেপ্টটাই আমাদের একটা কি বলবো, এখানে আমাদের যে প্যারেন্টস বলেন বা যাদেরকেই বলেন, তাদের এই কনসেপ্টে একটু বিশ্বাসী না। সো যারা ইয়ং জেনারেশন আছে তাদের নিজেদের এটা বুঝতে হবে যে আমি যেটা করতেছি সেটা কতটুকু ভ্যালিড। কারণ এখন আপনি যদি আপনার মোবাইলটা যদি আমি দেখি যে ফিডে কি আসতেছে, ওইটা দিয়ে বোঝা যাবে যে আপনি সারাদিন কি সব কন্টেন্ট কনজিউম করেন। কারণ অ্যালগোরিদম এখন এতটাই ডিপ এবং ডার্ক হয়ে গেছে, আপনি যা চিন্তা করতেছেন তাই আপনার সামনে আসবে। আর আমাদের যারা এখন যারা আছে তাদের যে চিন্তাই হলো যে আমি কোন ভাইরাল জিনিসটা আসলো, কোন জিনিসটা এখন বেশি চলতেছে সেটা নিয়ে আমরা গসিপ করবো। সো ওই সার্কেলটাও খুব ইম্পর্টেন্ট। কার সাথে মিশতে সার্কেলটা যদি এমন হয় যে যারা অ্যাকচুয়ালি গ্রোথ চাচ্ছে ওই সার্কেলের ভিতরে থাকেন, তাহলে এটা অটো হয়ে যাবে। সার্কেল নাই আপনার যে আমি কারোর সাথে মিশি না, কারোর সাথে যে আমি মিশবো না, খুবই সিম্পল। তাহলে ইউ হ্যাভ টু গ্রো ইন ইউর সেলফ, যে তুমি ভিতর থেকে গ্রো করো। এবার এই জিনিসটা মানে আমার বাধ্য হয়ে করতেছে, কারণ আমার এমন কোনো সার্কেল ছিল না যেখানে সবাই এমনটা ছিল। ইভেন এমন হয়েছে যে যারা ফ্রিল্যান্সিং করতো, যাদেরকে আমি দেখে এলেই না আসছি, তারাই 6 মাস পর কন্টিনিউ চলে গেছে, তারা ফ্রিল্যান্সিং বন্ধ করে দিচ্ছে। দ্যাটস ইট। বাট আমি ওই লাইনে ছিলাম কারণ আমার এই ক্ষেত্রে ইন্টারেস্ট জাগছে বা আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। এবং এই ইয়ং জেনারেশনটা খুবই একটু মানে ডিফিকাল্ট একটা চ্যাপ্টার, যে এদের কনসেপ্ট বোঝা। কারণ অনেক মানুষ দেখবেন যে তারা নিজেরা খুবই স্মার্ট, দে আর স্মার্ট ইন এনি সেন্স, ড্রেসিং বলেন, কথাবার্তা দিতে বলেন, তাদের মানে ইংরেজি খুব ভালো, বাট তারা কিছুই করতেছে না। তারা মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করবে, কিভাবে ফ্রিল্যান্সিং শিখবে, ওই কোনো থাইমা আছে। কারণ তারা দেখতেছে যে আপনার ভ্যারাইটিস ধরনের ইনকাম সোর্স, মানে আমি তো ওই টাইপের কন্টেন্ট আমার সামনে আসে না, বাট ওদের সামনে ঠিকই আছে। এই অ্যাপ সেই অ্যাপ, এই অ্যাপ দিয়ে ইনকাম করা যায়, এই অ্যাপ দিয়ে ডলার ইনকাম করা যায় ফোন দিয়ে। সো এইসব কনসেপ্ট থেকে বাইরে হতে হবে। কারণ আপনি যদি চারপাশে একটা ব্যাপার আছে না, যে আপনার চারপাশে যদি দেওয়াল থাকে, তো আপনার দেওয়ালের বাইরে কি আপনি জানবেন না। সো আপনার কনজিউমে যদি আপনি এমন কিছু করেন যেটাতে আপনার কোনো লাভ নেই, এবং ওইটার জন্য মাস্ট হলো আপনার ক্ল্যারিটি থাকতে হবে। ক্ল্যারিটিটা খুবই ইম্পর্টেন্ট লাইফ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জব আর ফ্রিল্যান্সিং। আমি দুই ধরনের মানুষ থাকে, অনেকে তো ফ্রিল্যান্সিং, যেমন আপনি আমরা হয়তো এই ধরনের কাজ প্রেফার করি। অনেক পটেনশিয়াল ছেলে বা অনেকে আছে যারা হচ্ছে হয়তো এই সেক্টরে আসলে ভালো করতে পারতো, ওর পছন্দ, খুব একটা যে পছন্দ না তা না, কিন্তু দেখা গেছে সোসাইটির কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে ও জবে চলে যায়। বাট আমি দেখতেছি ও কিন্তু এখানে ভালো করতে পারতো, ইভেন ও নিজেও জানে, কিন্তু ওর সাথে যখন কনভারসেশন হয় তখন ও বলে যে আসলে বাসায় বুঝে না বা সোসাইটি বুঝবে না, ওই ধরনের চিন্তা করে ও নিজেকে এখান থেকে সুইচ করে নিচ্ছে। তো সোসাইটির ভিউটা কি? আপনি তো অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনি ফ্যামিলি মেনটেন করতেছেন, সব কিছু। হয়তো শুরুতে আপনি যখন শুরু করছেন 2015-16-তে, তখন আসলে মানুষ বুঝতোই না, এখন তো তাও অনেকে বুঝে। সোসাইটির এই ব্যারিয়ারটাকে কীভাবে দেখতেছেন?
সোসাইটির একটা কনসেপ্ট হলো যে আপনারা যে বাংলাদেশের যদি কথা বলেন, সোসাইটিটা তেমন একটা ম্যাটারই করে না যদি আপনি আপনার ধারণা মতো কাজ করতে পারেন। এখন আমি কম্পিউটার নিয়ে সারাদিন বসে আছি, 6 মাস 1 বছর আমি ছিলাম বা আমি এরকম করছি। এখন আমি যতক্ষণ না পর্যন্ত কোনো রেজাল্ট দেখাতে পারবো ততক্ষণ আমি যতই সোসাইটিকে বলি লাভ নেই। আর আমার মতে সোসাইটিকে বলতে হবে কেন? ভাই তোমার সোসাইটি তোমার হলো বাপ মা বা তোমার ঘরটাই মনে করো। তুমি যখন বাইরে যাবা তখন ওই সোসাইটিকে তখন বলবা যখন তুমি একটা কিছু দেখাইতে পারবা, তখন তারা নিজেরাই দেখবে। এখন আমার ইনকামটা শুরু করার পর আমি কাউকে বলিই নাই আমি কি করি না করি, বাট এখন মানুষ যখন জিজ্ঞেস করে যে আচ্ছা এই ছেলে তোমার ভিডিও মেক করতেছে বা সে এখন অনেক কিছু শিখাচ্ছে, দেন জানতে পারতেছে যে ও অ্যাকচুয়ালি কি করে, দেন ওরাই বলতেছে মানে এই কাজটা অনেক ভালো। এখন আপনি ওই সোসাইটিকে কি বলবেন না বলে সোসাইটি অ্যাপ্রুভ না করলে আপনি মরে যাবেন এমন না। সোসাইটি অ্যাপ্রুভ ওইটাই করবে যেটা সাকসেস হবে সেটাই সোসাইটি অ্যাপ্রুভ করবে, যেটা ফেইলার হবে সেটাকে অ্যাপ্রুভ করবেই না। এখন আপনি খুব ভালো একটা জায়গায় জব করতেছেন বা জব করার জন্য ট্রাই করতেছেন, আপনার 5 বছর ধরে ট্রাই করতেছেন, বাট আপনি জব পান নাই, বাট আপনি ট্রাই করছেন। এখন আপনি যতই সোসাইটিকে বলেন যে আমি 5 বছর ধরে যে 200 এর মতো জায়গায় অ্যাপ্লাই করছি বাট আমি জব পাই নাই, তো আপনি জব পান নাই, তো আপনি ফেইলার। তো ওইটা সোসাইটি জীবনে অ্যাপ্রুভ করবে না। বেটার হইলো যে আপনি যদি আপনার সাইডটা যদি আপনি ডিসাইড করেন যে আমি এটা করব, দেন ওয়ার্ক অন ইট, করতে থাকো। এট এ টাইম গিয়ে যদি দেখা যায় যে আমি 1 বছর 2 বছর করতেছি তারপরও হচ্ছে না, দেন তুমি বাদও দিতে পারো। ইটস নট যে আমার ফ্রিল্যান্সিং করতে হবে, কারণ এরকম অনেক মানুষ আছে তারা চায় না যে আমি নিজেকে নিজে পুশ করে নিজে বসে কাজ করব। কারণ এই কনসেপ্টটাই এমন যে আমি চাচ্ছি না যে আমি একজন অ্যাক্টর হব। যদি আমি এই ক্ষেত্রে বলি যে আপনি মানে ফ্রিল্যান্সিং এর কথা বলছেন, আমি একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছি, যে একজন অ্যাক্টর সে চাচ্ছে না আমি অ্যাক্টর হব, সো তাকে আমি যতই বুঝাই যতই অ্যাক্টিং শিখাই লাভ নাই। সো কারণ ওইটা আপনার ফ্রি উইল থেকে আসতে হবে। এখন অনেক মানুষ চায় যে না ভাই আমি কোনো ঝামেলা চাচ্ছি না, আমি জব নামাবো, এত নেটওয়ার্কিং, আমি খুব বেশি টাকা পয়সা কামাবো দরকার, আমি টাকা পয়সা কামাবো, জব করে হয়তো আমি জমায় কামাবো। আমি চাচ্ছি যে আমি একটা ডেস্কে বসবো, ভালো ডেস্ক থাকবে, আমি একটা ভালো অফিসে যাবো, আমি একটা ভালো ড্রেস পরে যাবো, আমি এই লাইফ চাচ্ছি, তো গো ফর ইট। না অমুক ভাই যেহেতু ফ্রিল্যান্সিং করতেছে, সে দেশ বিদেশ ঘুরতেছে, দ্যাটস এ গ্রেট লাইফ, আমার করতে হবে, বাট আমি কিভাবে করবো আমি জানি না। সো এই মাইন্ডসেট থাকলে জাস্ট ইগনোর করাই ভালো, এটা যে কোনো পার্সনের জন্য। কারণ ফ্রিল্যান্সিং নট যে সবার করা উচিত, অনেক মানুষ আছে যারা আসলে চায়ও না, আমি করতে চাই না আসলে ভাই। সো ওই টাইপের মানুষদের জন্য আসলে জব, এবং জব করাটা কোনো খারাপ কিছু না, সো গো ফর ইট। বাট সামটাইম ফ্যাসিনেশন কাজ করলে তুমি কয়েক মাস দেখো, যদি ভালো না লাগে বাদ দিয়ে দাও। না, আপনি যেটা বলছেন ওটার সাথে আমি একদম 100% একমত। কারণ আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলদের ক্ষেত্রে এটা দেখছি, তারা হয়তো ভালো করতো ভার্চুয়াল কাজ করলে, তারা হয়তো ফ্রিল্যান্সিং করলে ভালো করতো। ওদের যেই জিনিসটা আমি দেখলাম যে ওরা হচ্ছে সবসময় কোনো একটা প্ল্যান করলে ওটা আগে গিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করে। ধরেন ও ডিসাইড করছে ও ফ্রিল্যান্সিং করবে বা অনলাইনে কাজ করবে, তো হয়তো জবের পাশাপাশিই করবে, তো ওইটা গিয়ে সবার আগে ফ্যামিলির সাথে শেয়ার করলে যেটা হয় ফ্যামিলিটার মধ্যে অনেক ডাউট দিচ্ছে, অনেক কিছু নিয়ে আসতেছে, তো ওপরে আবার ডিসাইড করে না থাক, ফ্যামিলি যেহেতু এটা সাপোর্ট দিচ্ছে না, আমি তাহলে এটা না করি। তো আমি তখন সাজেস্ট করতাম যে এক কাজ করলে হয় না, আগে তুই করে একটা আউটপুট আসুক, তারপর ফ্যামিলিকে বল যে এমন একটা আউটপুট আসছে, এটাকে কন্টিনিউ করা যায় কিনা। বাট ওইটা আমি দেখলাম যে অনেকে এটা বুঝে, অনেকে বুঝে না, সে ঘুরে ফিরে ওই যে আগে ফ্যামিলির অ্যাপ্রুভাল নিতে হবে, এরপরে হয়তো এই কাজটা করা যাবে, এই মাইন্ডসেটে চলে আসছে। এই মাইন্ডসেট থেকে বের হওয়াটা কঠিন। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন, আমি যদি দিকে মানে ফ্রিডমের দিকে যদি যাই, ফ্রিল্যান্সিং বুঝি যে আমি স্বাধীনভাবে কাজ করতেছি, যেটাই মনে করেন, এখন ফ্রিডমটাই এটা যে আপনার নিজের ফ্রিডম ওয়াইজ কাজ শুরু করেন। আপনি কাজ শিখতে তো সমস্যা নেই। এখন আমি 4 বছর ধরে আমার অনার্স করতে হবে, এখন এই 4 বছর ধরে শুধুই যদি আমি অনার্স করি তাহলে আমার মেনলি ফোকাসই পড়াশোনার ভিতরে দিতে হবে। আমি যদি চাই যে একটা ভালো অফিসে জব করব, আমি একটা ভালো স্যালারিতে জব করব, আপনি অনলি ফোকাস এই ক্ষেত্রে দেন। আপনি জবের ক্ষেত্রে যে পড়াশোনা করা উচিত সেটাও এই 4 বছরের ভিতরে শুধুমাত্র ওই প্রাতিষ্ঠানিক যে বই থাকে, একাডেমিক বই, ওইগুলো পড়লে আপনার হবে না।
আরও বেশি কিছু জানতে হবে, আপনি অ্যাডভান্স শিখতে হবে। এখন আমি পড়াশুনো ঠিকভাবে করলাম না, ভালো করে গেলাম না, আমি অমুক করলাম, আমি কোনো কিছু শিখলামও না, আমি আদার কোনো পার্ট টাইম জবও করলাম না, দ্যাটস আ ওয়েস্ট অফ টাইম। ইয়েস, তারপর আমি এক্সপেক্ট করতেছি যে আমার গ্রাজুয়েশন শেষ, আমার তো একটা জব হইতে হবে। হবে না, যদিও হয় তোমার মন মতো হবে না ওই স্যালারিতে। কারণ আমার খুব ক্লিয়ারলি খেয়াল আছে, আমার দুইটা ফ্রেন্ড, তারা মানে একজন কানাডাতে গেছে আর একজন অস্ট্রিয়াতে চলে গেছে। সো ওরা যেটা করছে, ওরা কিন্তু একটা ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ছে। একটা ফ্রেন্ড আছে যে আহসানুল্লাহ থেকে পড়ছে, খুবই ভালো, সে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়ার পর মানে ওর তোমার ব্যবসা আছে, বাট ও জবের ক্ষেত্রে ট্রাই করছে। কারণ যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং শেষ করতে আপনার ওর প্রায় 14 থেকে 16 লাখের মতো খরচ হচ্ছে। এখন ওর তো বাসা থেকে একটা একটা কাজ করতেছে প্রেশার, যে তুই যে ইঞ্জিনিয়ার হইছস, এখন তোর তো একটা জব করা উচিত, নাহলে এই জিনিসটা মানে এই যে টাকাটা ঢাললা, এটা থেকে লাভ কি? অনলি ফর সার্টিফিকেটের তো কেউ করবে না। এটার জন্য অনেক জায়গায় জব করতে গেছে, জবে ইন্টারভিউ দিছে, বাট প্রবলেম ইজ এখানে জবে আপনি এখনো যদি যান, প্রবলেম হলো যে আপনার সেখানে স্যালারি রেঞ্জটা আপনার ভালো লাগবে না। এখন যে 15 লাখ টাকা 16 লাখ টাকা খরচ করছে, তাকে যদি বলা হয় যে তাকে স্যালারি দেওয়া হবে 15,000 টাকা বা 16,000 টাকা বা 18,000 টাকা, তাহলে সে জবের ক্ষেত্রে ইন্টারেস্ট হবে না, স্বাভাবিক। কারণ তার বাসা বাড়াই যাবে, এটা কিভাবে করবে? সো এইটার জন্য তারা এখন ওই জব টব বাদ দিয়ে এখন বিদেশে চলে যাবে। আমার কথা হলো যে তাইলে তুই যে 4 বছর যে তুই পড়াশোনা করলি, এটাই লাভ কি? সো ওই যে ক্লাইটেরিয়া যদি না থাকে, আমি পড়াশোনা করতেছি জবের জন্য করলে আমার ওই দিকে একেবারে টপ হইতে হবে, বা আমার এই 4 বছরের ভিতরে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, যেটাতে ফিউচারে আমার লাভ হবে। যদি না করতে পারি, মানে এই বিবিএ অনার্স মানে ইঞ্জিনিয়ারিং যাই আমি করতেছি, বিএসসি করতেছি, এগুলো বাদ দেওয়া উচিত। কারণ তুমি এটা করবাই জবের জন্য, যদি জবই না করো তাহলে তো লাভ নাই, জিনিসটা কাজে দিচ্ছে না। আমার মনে হয় কি ভাই, আমাদের এই ধরেন আপনি তো ওই নিয়ে অনেক কথা বলতেছেন, আরও অনেকে বলে, কিন্তু এই কনভারসেশনগুলো না বিশেষ করে দেখতেছে আমাদের মতো মানুষজন বা যারা কাজ করতে চায়, কিছু ক্ষেত্রে যদি প্যারেন্টসরা বা গার্জিয়ানরা যদি দেখতো, তাহলে ওনাদের আসলে কনসেপ্ট আরও ক্লিয়ার হইতো। মানে আই উইশ এই ভিডিওগুলো যদি ওনারা দেখতো। কারণ আমি যখন কথা বলি গার্জিয়ান লেভেলে, আমি দেখি ওদের মাইন্ডসেটটা হয়ে গেছে, ওরা এখনও ওই ট্রেডিশনাল চিন্তা করে যে যে সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টের কিছু করতে হবে, আপনি অন্য ফিল্ডে করলে ওই সাবজেক্টেরও একটা সার্টিফিকেট দরকার। মানে এটা ঘরে ঘরে বা বেশিরভাগ জায়গায় এই কনসেপ্টটা চলে আসছে। কারণ ওই মাঝখানে যে একটা রেভলিউশন হয়েছে অনলাইন জগতে, ওনারা এটা স্কিপ করে গেছে, ওনারা দেখে নাই যে কি কি ঘটছে। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ওনারা এখন ওই আগের পোর্শনটাতে আছে। মাঝখানে ওনাদের রেভলিউশন হয়তো যে একটা ফোন আসছে, ফোনে ফেসবুক দেখা যায়, এটা হয়তো রেভলিউশনের পার্ট হিসেবে ওনারা কাউন্ট করতেছে। তো এই জিনিসটা অনেক ছেলেপেলেই যেটা হইতেছে, ও বাসায় কনভিন্স করতে পারে না বা বাসায় সমস্যা। তো আমার মনে হয় এক্ষেত্রে একটু ফাইটও করা লাগে ফ্যামিলির সাথে। ইয়েস, যে তুমি কতটুকু কনভিন্স করার ট্রাই করতেছো, মানে সেটাও ম্যাটার করে। এখন আমার যদি মন মতো যদি আমার না হয়, যে আমি নিজে যদি কনভিন্স না হই, তাহলে আমি আমার প্যারেন্টসকে কীভাবে কনভিন্স করব? সেটাই, সেক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা আমার মনে হয় সেটা হলো, যে পার্সনটা কনভিন্স করতে যাচ্ছে সে নিজেই কনভিন্স না। সে হয়তো বা কারোটা দেখছে কুল লাগছে, আবার কারো ভিডিও এটাও দেখছে যে এই ক্ষেত্রে অনেক টাফ, অনেক এখানে কম্পিটিটর এসে পড়ছে, এখানে অনেক পরিশ্রম দিতে হবে, আপনি সব নিজে নিজে করতে হবে, আপনি ইংরেজিতে কথা বলতে হবে। সে নিজে অতটা কনভিন্স না। যদি বাপ মা যদি পুশ করতো তাইলে হয়তো বা ট্রাই করতো, আদারওয়াইজ করবে না। দ্যাটস ওয়াই তারা সুইচ করতেছে। বাট এটা এমন কোনো একটা সেক্টর না যে আমি যে এই মেয়েটাকে বিয়ে করতে চাই, এখন আমার যদি প্যারেন্টস যদি অ্যাপ্রুভ না করতে আমি করতে পারবো না। মানে এমন কোনো একটা বিগ ডিল না যে আমি এই স্কিলটা শিখতে চাচ্ছি, তো আমার তো প্যারেন্টস অ্যালাউ করতেছে না। আরে বাবা, তোমার কাজ শেখার জন্য কি অ্যালাউ করার দরকার নাই। যদি হায়ার স্কেলে এমন হতে পারে যে আমার কিছু ওই যে কোর্স করতে টাকা প্রয়োজন হবে, সেটার জন্য আবার দরকার হবে, সেটা মানে বেসিক কোর্স করে অনেক মানুষ করে ফেলে। তো এইটা জাস্ট ও নিজেই কনভিন্স না হয়তো বা, ও কিভাবে কনভিন্স করবে? এটা তেমন কিছু না যে ওর কনভিন্স না করলে আমরা যদি না করি বা সমস্যা হবে, সেটা বিগ ডিল। অতটুকু কনভিন্স না করতে পারলে ক্লায়েন্টকে মেইনটেইন করা অনেক ডিফিকাল্ট হবে। যে তোমার যাদের থেকে শুরু থেকে জন্মের পর থেকে বড় হয়েছে তাদেরকে কনভিন্স করতে পারো না, আর তুমি মানে যে একজন কানাডাতে থাকে বা একজন আমেরিকাতে থাকে, সে তোমাকে কাজ দিবে, তোমাকে ডলার দিবে, সেই ক্ষেত্রে কনভিন্স করা ইটস ইম্পসিবল।
আরেকটা হচ্ছে কি ভাই, ধরেন ওই অ্যালেক্স হরমোজি বলে, আবার আরো স্টিভ জবসও বলে যে আমরা তো কাজ শুরু করতেছি বলা যায় একদম জিরো ইনভেস্টমেন্ট থেকে। আপনার ইনভেস্টমেন্ট কি? একটা পিসি আর ইন্টারনেট। সো পিসি আপনার লাইফে তো এমনও প্রয়োজন, সে শুধু ফ্রিল্যান্সিং করলে লাগবে তা না। সো আলটিমেটলি ওই ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু রিটার্নটা কিন্তু খুব ভালো হইতে পারে। সো তোমার যদি 2 বছর 1 বছর ট্রাই করার পরে ফেইলও করো, তাহলে তো লস হওয়ার খুব কিছু একটা নেই। হ্যাঁ, সময় লস হয়েছে, আমি 2-1 বছর ট্রাই করছি, বাট এর মধ্যে তো এক্সপিরিয়েন্সও গেদার হবে, স্কিলও গেদার হবে, হয়তো কাজ পাইনি। তো খুব একটা লস করার যেখানে নাই, এই জায়গাতেও অনেকে খুব ভাবতেছে যে আমাকে অনেক রিস্ক নিতে হইতেছে, অনেক মানে জিনিসটাকে অনেক রিস্কি একটা ব্যাপারে নিয়ে যেতেছে, যে আমার কেরিয়ার ট্র্যাক চেঞ্জ করতেছি। তো এই ধারণাটা থেকে আমার মনে হয় যে একটু বেরিয়ে আসা দরকার। আর যারা চলে আসছে তারা তো ভালো করতেছেই। আর যারা ভালো করতেছে তাদের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। এটা নিয়ে আপনার আমি ভিডিও দেখছি, যে এটা আমার নিজেরও হয়েছে। টাকা পয়সা কামার অনেক খরচ করছি উল্টাপাল্টা। সো সেভিংস করা বা টাকাটা ঠিক জায়গায় ইনভেস্ট করা, এই জিনিসটাতে আমরা ফ্রিল্যান্সাররা অনেক পিছিয়ে আছি, আমার কাছে ফিল হয়। আপনি অ্যাজ এ সিনিয়র ফ্রিল্যান্সার এই জিনিসটা কীভাবে ম্যানেজ করতেছেন? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি অলরেডি মেবি অনেক জায়গায় বলছি এবং এখানেও বলছি, সেটা হলো যে মানি ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনি মানি ইনকাম করার জন্যই তো সব কিছু করতেছেন। আমার টাকা লাগবে, দ্যাটস আমি সব কিছু করতেছি, বাট আমি যদি সেটা ম্যানেজ না করতে পারি সেটা আমার কাছে থাকবে না। যেমন মানে একটা কনসেপ্ট আছে, যে মানে কে বলছে আমি জানি না, বাট একটা কনসেপ্ট আছে যে এই পৃথিবীতে যত সম্পদ আছে, যদি যতগুলো মানুষ আছে সবার মধ্যে যদি একবার সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তারপর কয়েক বছর পরে যারা যে পর্যায়ে ছিল, যে গরিব ছিল সে গরিবই হয়ে যাবে আবার কয়েকদিন পর, আবার যে পুরো যে বিলিয়নিয়ার ছিল বা মিলিয়নিয়ার ছিল সে ওই পর্যায়ে চলে যাবে, কারণ ওই টাকা তার কাছে চলে যাবে, কারণ সে ম্যানেজ করতে পারবে। কারণ বাকি যাদেরকে দেবেন তারা ম্যানেজ করতে পারবে না, সো দ্যাটস ওয়াই তারা আস্তে আস্তে মানে লুজ হবে। সো এই কনসেপ্টটার ক্ষেত্রে সবার ক্ষেত্রে, যেমন আমাদের এই যে একটা কথা বললেন যে ফ্রিল্যান্সাররা যারা টপ রেটেড হয়ে যাওয়ার পরও সামটাইম তারা ডিপ্রেশন বা যাই কাজ করে, এটা কেন করে? এটা মেইন কারণ হলো যে তারা এট এ টাইম কমফোর্ট জোনে পড়ে যায়। সো কমফোর্ট জোনটা খুবই খারাপ। আপনি যখন এট এ টাইম দেখা গেল যে আপনার কমফোর্ট জোনে পড়ে গেছেন, আপনার মনে বসে থাকতেছেন, আপনার কাজ আসতেছে, তখন আপনার মন চাইবে না যে আমি আরো বেটার কিছুটা করি বা আরো সামথিং লাইক দ্যাট। সো এটার জন্য সামটাইম কিন্তু এমন পর্যায়ে আপনি চলে যেতেছেন যে পর্যায় থেকে তখন হয়তো বা 5 বছর 6 বছর পর দেখবেন যে আমি তখন কেন কমফোর্ট জোনে পড়ে বসে বসে ছিলাম। এটা হয়। দ্যাটস ওয়াই শুধুমাত্র যে আপনার টাকা পয়সার সমস্যা এমন না, আপনার শরীরের ক্ষতি হচ্ছে। কারণ এমনও টাইম ছিল যখন আমি বাসা থেকে বেরোইতে ভালো লাগতো না। সো আমি যেহেতু বাসা বাসা কাজ করতে পারতেছি, ইনকাম করতে পারতেছি, বের কেন হবো? বাট বের হওয়া উচিত। কারণ আপনি যদি একেবারেই যদি আপনি নিজেকে একটা সাফোকেশনের ভিতরে যে রেখে দেন সবসময়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার জন্য লাভ নাই। আপনার মাইন্ডেরও একটা ফ্রেশমেন্ট দরকার আছে। সো সব মিলাই আপনার মানি ম্যানেজমেন্ট তো আছে, বাট এই যে কমফোর্ট জোনটা, এই কমফোর্ট জোন থেকে বাইরে যেতে হবে। আদারওয়াইজ আপনি আপনি হয়তো বা মানে এই মাসে 5 লাখ টাকা ইনকাম করবেন, তার পরের মাসে আপনি করতে থাকবেন, বা এট এ টাইম গিয়ে দেখবেন আপনার ইনকাম জিরো। সো যারা টপ রেটেড, সো তারাও এরকম অনেক মানুষ আছে যারা আমার তোমার কোর্সেও জয়েন হয়েছে বাজার। সো তাদের কাছ থেকে শুনতেছি যে তারা টপ রেটেড এখন, সো প্রোফাইলে গেলে দেখতেছি টপ রেটেড, বাট এখন তারা কাজ পাচ্ছে না, স্টাক হয়ে গেছে এক জায়গায়। স্টাক হয়ে আছে। সো এইটা মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, যে সে হয়তো যখন 5 লাখ টাকা কামাইছে তখন তার খরচ ছিল 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, বাট যখন আবার তার ইনকাম নাই তখন সে খরচ করতে পারতেছে না, এরকম। ইনভেস্টমেন্টে যদি যায় সেক্ষেত্রে কি দেখেন, কোন কোন অপশন আছে বাংলাদেশে? বাংলাদেশে ইনভেস্টমেন্টের আমি খুব একটা যে দেখি এমন না। এই ক্ষেত্রে হয়েছে কি, আপনি যদি ইনভেস্টমেন্টটা খুব বেসিক ইনভেস্টমেন্ট হলো যে আপনি এফডি করতে পারেন, বা আপনি ব্যাংকে যদি যে সঞ্চয়পত্র যেটা সেটা করতে পারেন, এইটা একটা আছে। আর একটা ইনভেস্টমেন্ট আমি দেখি গোল্ডের ক্ষেত্রে, যেটা আমি রিসেন্টলি দেখতেছি, যে গোল্ডের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একটা ভালো রিটার্ন আপনি ফিউচার পাবেন, বাট এটা যদি বেশি লেট করে ইনভেস্ট করেন তাহলে পাবেন না। বাট গোল্ডের ক্ষেত্রে হিউজ এখন বর্তমানে রিটার্ন দিতেছে, গোল্ড বা সিলভার যেটাই করেন না কেন, দুইটাতে রেজাল্ট পাবেন। বাট এছাড়াও মানে স্কিলের ক্ষেত্রে আমার মতো সবার ইনভেস্ট করা হচ্ছে। ইভেন আমি নিজেও ইনভেস্ট করি সামটাইম। কোনো একটা নলেজ বা কোনো একটা ইনফরমেশন আপনি তো যে কোনো জায়গা থেকে পাইতে পারেন, বাট ওই জিনিসটার ক্ষেত্রে নিজের যখন আপনি ইনভেস্টমেন্ট সহ আপনি এটা করবেন, সেটা একটা ভ্যালু থাকবে। এখন আপনি যেটা শিখছেন, আপনি একটা কাজ পান, আমি ভিডিও এডিটিং কাজটা পারি, এখন আমি চাচ্ছি যে অ্যানিমেশনের যে কোনো একটা কাজ যেটা হয়তো আপনি পারেন না, তো সেটা আমার শিখতে হবে। তো
তো সেটা আপনি না শিখে শুধুমাত্র ভিডিও এডিটিংটাই শিখলেন এবং ওই পর্যন্ত যদি লিমিটেড থাকেন, হয় আপনি যে ভিডিও এডিটিং করতেছেন সেটা আরও অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে গ্রো করতে থাকেন, কোনো যে স্টাক হয়ে থাকা যাবে না, এটা যে কোনো কাজ হোক না কেন। ওই ক্ষেত্রে ইনভেস্ট এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্টাক হয়ে যাওয়াটা। এটা আমাদের ক্ষেত্রে হয়, আমার নিজেরও অনেকবার হয়েছে। একটা ওই যে ফ্লো চলে আসলে তখন ওই জায়গায় স্টাক হয়ে গেছে, পরে 6 মাস পর রিয়েলাইজ হয়েছে যে 6 মাসের মধ্যে কিছুই চেঞ্জ হয়নি। আর একটা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন যেটা সবচেয়ে ভালো, সেটা হলো আপনার নিজের হেলথের ক্ষেত্রে এবং নিজের সেলফ ইনভেস্টমেন্ট, যেটা যে আপনার সেলফ ইমপ্রুভমেন্টে যদি আপনি যদি ইনভেস্ট করেন নিজের ক্ষেত্রে, তাহলে এর চেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট আর কিছু নাই। এই পয়েন্টটাতে আসতাম যে আপনি বলতেছিলেন যে এখানে আসার আগে আপনি জিম করে আসছেন, সো ফিটনেস নিয়ে আপনি বেশ সচেতন মনে হলো, কিন্তু আমাদের একই অবস্থা, ঘুরে ফিরে বসে থাকি, বসে বসে কাজ করি, বাইরে যেতে ইচ্ছা করে না, ফিটনেস নিয়ে খুব একটা কাজ করা হয় না। অনেকে হয়তো করে, বাট বেশি শুরু করা যায়। মানে এইটা হলো কি, যেমন আমি যদি বলি যে ফিটনেস জার্নিটা শুরু করার আগে আপনার বুঝতে হবে যে আমার অ্যাকচুয়ালি কেন দরকার এটা। কারণ যখন আপনি হোয়াই ক্লিয়ার থাকবে যে আমি কেন, দেন আপনি হয়ে যাবে। যেমন আমরা মনে করি যে আমি যদি ফিটনেস যদি ঠিক রাখতে যাই, আমি সকালে যদি জিম করতে যাই বা হাঁটতেও যদি যাই, তাহলে ওখানে আমার যে 2 ঘন্টা যদি সময় যায়, সেটা আমার আই থিঙ্ক আমি যদি বাসায় বসে কাজ করি বা আমি যদি অফিসে এসে কাজ করি, তাহলে বেটার ইনকাম হবে। বাট ওই ইনকামটা আপনার যাবে ওই স্বাস্থ্যের পিছনে যাবে, এর চেয়ে বেশি যাবে। কারণ আপনি হয়তো রিয়েলাইজ করতে পারবেন না, আমরা যখন এখন দেখতেছেন মানুষের কত ধরনের রোগ আছে এখন। ইটস নট যে আপনার এই রোগ হবে ওই রোগ হবে, বাট আপনি যদি একটু হেলথ নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে বৈশা থাকা, লং টার্ম বৈশা থাকা, মানে এর চেয়ে খারাপ কিছু নাই। লং টার্ম আপনি কম্পিউটার বা পিসির সামনে বসে থাকে, এর চেয়ে খারাপ কিছু নাই। আপনি যদি ফাস্ট ফুড আমরা প্রায় সময় খাই, আমরা সচরাচর অনেক সময় খাওয়া পড়ে, বাট এইটার চেয়েও বেশি খারাপ হলো যে আপনি যদি লং টার্ম বসে থাকেন, আপনি যদি না বাইর হন, আপনি যদি না হাঁটেন, এরকম অনেক জিনিস আছে যে একটু ঘাটাঘাটি যখন আমরা করব। এবং আমাদের ওই যে বললাম যে শেখার কোনো শেষ নেই, আমরা যদি এই সেক্টরে অ্যাকচুয়ালি কেয়ার করতে যাই, তাহলে একটু ঘাটাঘাটি করলে দেখবো যে এইটার ক্ষেত্রে বেশি ইনভেস্ট করা উচিত রেদার দ্যান আপনি আদার জিনিস ইনভেস্ট করবেন। এখন হয়তো বা শুরুর পর্যায়ে আপনার একটু বেশি খাটতে হবে, বেশি, কারণ আমার রাত না জাগলে আমি কাজ পাচ্ছি না, করেন, বাট ওইটা আবার ব্যালেন্স করতে হবে। 2-1 বছর হয়তো একটু ডিসব্যালেন্সটাও করতে হবে। বাট এমন অনেক মানুষ আছে দেখবেন যে তারা কিন্তু ভালো লেভেল ইনকাম করতেছে, মাসে 5 লাখ 10 লাখ ইনভেস্ট করতেছে, বাট তাদের হেলথের দিকে তাকাইলে আপনার সামটাইম মায়াও লাগতে পারে যে সে হয়তো বা ফিউচারে অনেক সমস্যা পড়বে, তার হয়তো বা রোগও আছে, সে হয়তো ওই যে একটা ভালো একটা প্রাইভেট হসপিটালে যাচ্ছে, সে দেখাচ্ছে, বাট ইটস নট, মানে আমার মতে এইটা লাইফ হওয়া উচিত না। আমার মতে আপনার কাজ যদি একটা কমও নামে, যদি টাকা পয়সা কম ইনকাম করেন, হেলথের দিকে ফোকাস দেওয়া উচিত। আপনার হেলথ ঠিক থাকলে দেখবেন আপনার যদি মেন্টাল হেলথ বলেন, ফিজিক্যাল হেলথ বলেন, যেটাই বলেন, যদি ঠিক থাকে সব ঠিক। ওর মানে সব থেকে বেশি রিটার্ন আসে আসলে নিজের হেলথের উপরে বা নিজের উপরে করতে পারলে, বাট করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে আমরা একটু অলস হয়ে যাই তো এই লাইনে কাজ করে, দেন উঠতে ইচ্ছা করে না, অনেক কমফোর্ট চলে আসে অনেক বেশি। 2026-এ এসে একজন বিগিনার যদি কাজ শুরু করতে চায়, 2টা জিনিস জানবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে, যেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, সো ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করতে গেলে কিভাবে শুরু করতে পারে, এআই কি আদৌ তাকে রিপ্লেস করতে পারে কিনা, এআই নিয়ে অনেক ডিবেট আছে। আর একটা ইন জেনারেল, যা অ্যাজ এ ফ্রিল্যান্সার, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, সে যদি শুরু করতে চায় যে কোনো স্কিল, কিভাবে শুরু করবে? আচ্ছা, ফার্স্ট কথা হলো, যদি অ্যাজ এ ওয়েব ডেভেলপার যদি সে শুরু করতে চায়, তো সেটা এআই দিয়ে রিপ্লেস হবে কিনা। সো এই ব্যাপারটা অনেক মানুষ অনেকবার করছে, এবং আমি যদি বারবার তাকে রিপ্লাইও দিই, সে ঘুরে ফিরে সেম কথাই বলতে চাই, আমি কাজ পাবো কিনা। এখন বুঝতে হবে যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখন একটা এআই দিয়ে একটা ওয়েবসাইট বানানো যাচ্ছে সাপোজ, বাট ওইটার মেনটেনেন্স বলেন, ওইটাই কি কন্টেন্ট হবে, ওইটার ব্র্যান্ড আইডেন্টিটি কি হবে, কারণ আপনি যদি এআই দিয়ে সব কিছু করেন, তো সব তো বট, তো দেখবে কি, তো দেখবো তো বট কাইন্ড অফ, তো বট তো আর দেখতেছে না, মানুষ দেখতেছে। আপনার তো একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড কিভাবে গ্রো করবে বা কোন ওয়েতে এটা ভিন্ন হবে অন্যদের থেকে, এই জিনিসটা আপনার নিজের করতে হবে। তখন ওই যে একটা মানুষই তো হ্যান্ডেল করবে। আর একটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র যে আমার ডিজাইনটা করে দিলে হইলো না,
ওইখানে মেইনটেনেন্স বলেন, কি কন্টেন্ট থাকবে, কিরকম থাকবে, এই পুরো ব্যাপারটা। এবং আমি যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলি, আমি যে সেক্টরে কাজ করি, এখানে ভ্যারাইটিস যখন প্লাগইন চলে আসছে, এখন ভেরিয়াস প্লাগইন। এখন এই প্লাগইনগুলো এআই সাপোর্টেড, মানে এআই দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করা যাচ্ছে। আচ্ছা, কন্টেন্ট থেকে শুরু করে কিরকম ডিজাইন হওয়া উচিত সেটা ভিতরে ইনক্লুড করতেছে। সো এআইটা তো আপনাকে হেল্প করতেছে। যে ডিজাইনটা আপনি করতে পারতেন, একটু টাইম লাগতো আপনার চিন্তা করতে, সেই ডিজাইনটা তারাই বলে দিতেছে বা করে দিতেছে। সো এআইটা ইনক্লুড হবে সব ক্ষেত্রে। মার্কেটিং এর ক্ষেত্রে অলরেডি ইনক্লুড হয়ে গেছে। আর ফেসবুকে যদি আপনি অ্যাড দিতে চান, তাহলে সেটা মানে এআই সাজেস্টেড আসে বারবার, যে এআই সব করে দেবে, তুমি খালি শুধুমাত্র ক্লিক করো, সেটা সহজ হয়ে গেছে। আবার এসইওর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি আমি গুগলে র্যাঙ্ক করাইতে চাই, তো এইটা কাইন্ড অফ এখন একটু কমে যাবে, কারণ মানুষ বেশিরভাগ চ্যাট জিপিটি সার্চ দিতেছে। বাট এখানে একটা ব্যাপার আছে, আমার চ্যাট জিপিটিতে আমার ওয়েবসাইটটা কেন শো হবে বা কিভাবে শো হবে, তো সেটা চলে আসবে এখন সামনে। যে এআই এসইও যেটা আমরা বলতেছি, এআই এর ভিতরে কিভাবে আমি ইনক্লুড করতে পারি। এই জিনিসটার জন্য তো আপনার এআই এর হেল্প দরকার হবে। বাট এআই তে আপনি রিপ্লেস করবে, আপনার তখনই রিপ্লেস করবে যখন আপনি কিছুই জানেন না। আপনি মনে করতেছেন এআই আপনাকে রিপ্লেস করে দেবে, এর মানে হলো যে এআই আপনাকে রিপ্লেস করে দিছে অলরেডি। কারণ যদি আপনি জানেন, যদি আপনি বুঝেন যে এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, সম্ভব না, কারণ হলো ওই লেভেলের পজিশন আমরা চাই না। এখন 10 বছর 20 বছর পরে কি হবে, নোবডি নোস। এখন 20 বছর পর মানুষ বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এখন আমাকে যদি কেউ কোশ্চেন করে, ভাই 20 বছর পরে যে কোন স্কিলটা টিকবে, আরে মানুষ টিকবে কিনা সেটা আমি শিওর না, কোন স্কিল কিভাবে টিকবে আই ডোন্ট নো। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি শুরু করতে চাই, ফ্রিল্যান্স কাজের কোনো অভাব নেই। ফ্রিল্যান্স কাজ করতে হলে যে তোমার ফাইবারে তো নামতে হবে, আপওয়ার্কে নামতে হবে, কোনো ব্যাপার না। তুমি লিঙ্কডইন থেকে ফ্রিল্যান্সিং করতে পারবা, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ফ্রিল্যান্সিং করতে পারবে। সো ফ্রিল্যান্সিং করাটা হলো যে আপনার ওই নিজের ইচ্ছা শক্তির উপর অনেকটাই নির্ভর করে। কারণ আমি আমার দেখছি, আমি আমার ক্যারিয়ারে এরকম অনেক ফেজ চলে আসে যেখানে আমি কাইন্ড অফ আমার জায়গায় অন্য কেউ এলে সে ছেড়ে দিত, সে জব করতো। এমনও টাইম গেছে যে আমি 3-4 মাস 6 মাসের মতো কোনো কাজ পাচ্ছি না, কোনো কাজ নাই, স্টার্ট হয়েছে। বাট আমি তখন তো সব বাদ দিয়ে আমার জবে ঢুকে যাই। সো ওই উইল পাওয়ারটা যদি আপনার না থাকে, আপনি যদি বিশ্বাস না করেন যে আমি এটা থেকেই করব করব করব, তাহলে হবে না। এই জিনিসটা মানে আগে যেটা ছিল, এখন বর্তমানে এর থেকে বেশি। কারণ আপনার থেকে অনেক স্মার্ট মানুষ এখন মানে এসে পড়ছে, সো তাদের সাথে টক্কর দিতে হবে। আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি দেখতেছেন রাফি ভাই মানে অমুক টাকা ইনকাম করছে, ভাই তোমার এই রাফি ভাইয়ের সাথেই টক্কর দিতে হবে সামনে যদি তুমি কাজ নামাইতে চাও। কারণ যে জবটা তোমার সামনে আসছে সেটা আমার সামনেও আসছে। সো এইরকম রাফি ভাই, ফারহান ভাই, এরকম অনেক ভাই বৈশা আছে আর থাকবেই। সো তোমার হয় খুবই নিজেকে ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ হবে না। সো এই সত্যটা যদি মেনে নিতে পারে তাহলে কোনো ব্যাপার না, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সে আসা উচিত। এবং এইটা যেহেতু কাইন্ড অফ একটা ফিউচার কাইন্ড অফ থিং, আপনি যে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে যদি আপনি রিমোট ওয়ার্কের কথা বলেন, তো এখন কিন্তু বেশিরভাগ বাইরের দেশে বা যে কোনো দেশে এখন রিমোট ওয়ার্কটা চলে আসে। মানে হলো ঘরে বসে কাজ করতেছি, আমি জবই করতেছি, বাট আমি ভার্চুয়ালি করতেছি। সো এইটা যত দিন দিন চলে আসবে, তত আপনার মানে এই ফ্রিল্যান্স টাইপের ওয়ার্ক বা ঘরে বসে কাজের প্রবণতাটা বাড়বে। কারণ মানুষ তো চাই শর্টকাট, সহজ জিনিস পছন্দ করে। সো দ্যাটস এটার তো ডিমান্ড বাড়বে আস্তে আস্তে। যারা জব করতেছে তারা যদি সুইচ করতে চায়, তারা অনেকে ফ্রিল্যান্সিংয়ে যাইতে চায় না, কারণ তারা অলরেডি একটা ফিক্সড ইনকাম পাচ্ছে। ফ্রিল্যান্সিং করলে বেশি কম করবে না কম করবে আইডিয়া নেই। ভার্চুয়াল জবটা একটা ভালো অপশন। তো ভার্চুয়াল জবগুলো আসলে কিভাবে পাওয়া যায়? ভার্চুয়াল জব পাওয়ার জন্য আপনার তো ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হলো লিঙ্কডইন। যদি আপনি বাংলাদেশে জব পেতে চান বা ইন্টারন্যাশনালি আপনি পাবেন। আর ভার্চুয়াল জব মিনস আপনি কি বলেন, আপনি যে রিমোট ওয়ার্কটা মিলে বোঝাচ্ছেন। ধরেন আমি এখন বাংলাদেশের একটা XYZ কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি, বাট ডেইলি ঢাকা ট্রাফিক জ্যাম সব কিছু মিলে আমার অতিষ্ঠ। বাট আমার তো একটা সার্টেন অ্যামাউন্ট লাগতেছে সার্ভাইভ করতে, মাসে 40,000 50,000। তো আমি ভার্চুয়ালি, আমার হাতে একটা সময় আছে যে আমি 3 মাস পরে হয়তো চাকরিটা ছেড়ে দিব, 3 মাসের মধ্যে আমি বাইরের দেশের একটা কোম্পানিতে খুঁজি, ভার্চুয়ালি সুইচ হয়ে যাই, টাকাও একটু বেশি পেলাম বা সমান পেলাম, সমস্যা নেই। কিন্তু এই সুইচটা করবো কিভাবে? আচ্ছা, এই সুইচটা করার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, কারণ আপনি যখন বাংলাদেশে যদি রিমোট ওয়ার্ক খুঁজতে যান, খুব কম এরকম প্রতিষ্ঠান আছে যারা এইটা অফার করে। একটু ডিফিকাল্ট বাংলাদেশের ভিতরে খোঁজা।
তারপরেও যদি আপনি জব খুঁজতে থাকেন, আপনি যদি লিঙ্কডইনে দেখেন বা এরকম যদি আপনি ফিল্টার আউট করতে পারেন যে আমি এই টাইপের চাচ্ছি, বাংলাদেশ আছে কিনা, সো যদি থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, যদি না থাকে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এখানে আর একটা হ্যাক আছে, সেটা হলো যারা অলরেডি আপনাদের মতো মানে এজেন্সি চালাচ্ছে তাদের কাছে খুঁজা আপনি রিচ আউট করতে পারেন, যে একটা এজেন্সি আছে যারা ভার্চুয়ালি কাজ করে বা ভ্যারাইটিস ধরনের কাজ করে, সো তাদের কাছে যদি আমি রিচ আউট করি যে ভাই আমার স্কিল আছে এটা, ফার্স্ট অফ অল থাকতে হবে আপনার কাজ মানুষ শো করতে হবে যে আমি এটা পারি, ওটা যদি দেখা যাবে যে ভাই আমার কাজ পারি আমি এটা, আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো। আপনার যেহেতু এজেন্সি আছে, যদি আপনার এক্সট্রা লোক লাগে আমি ডেডিকেটেডভাবে কাজ করতে পারবো, আপনার জন্য প্রপার ওয়েতে আমি ভিডিও এডিট করে দিতে পারবো, আমি আপনি যেটা স্যালারি দিতেছেন তার থেকে দরকার পড়লে আমার কম দেন, বাট আমি সেটা ভার্চুয়ালি করি। এই ওয়েতে যদি আপনি অ্যাপ্রোচ করেন, এরকম অসংখ্য মানুষ পাবেন যারা অলরেডি এই ওয়েতে কাজ করতেছে, কারণ ভার্চুয়ালি অনেক মানুষ অনেক ধরনের টিম হ্যান্ডেল করে কাজ করতেছে, আর এরকম অনেক এজেন্সি আছে। সো তাদের কাছে একটু খুঁজে একটু মানে যদি আপনি রিচ আউট করতে পারেন তাহলে চান্স আছে যে তাদের কাছে কাজ পাওয়ার। কারণ আমি যে ভিডিও এডিটরের সাথে কাজ করি সেও কিন্তু এরকম একটা টিমের সাথে আছে। আচ্ছা, তো সেও ভার্চুয়ালি কাজ করতেছে, যে আমার থাম্বনেল ডিজাইন সেও আমার যদি বলেন আমি মানে একজন ইন্ডিভিজুয়াল পারসন, তারও কিন্তু যারা কাজ করে তারা কিন্তু ভার্চুয়ালি করতেছে, নট যে আমি বলতেছি তুমি আমার বাসায় এসে কাজ করে দেবে, সো ভার্চুয়ালি করতেছে। সো আরেকটা ব্যাপার আছে যে এরকম অসংখ্য স্কিলও আছে, থাম্বনেল ডিজাইনার, ভিডিও এডিটিং বা সাইট বানানোটা ভার্চুয়ালি পাওয়া আপনার জবের ক্ষেত্রে গেলে সবচেয়ে বেটার। বাট সেক্ষেত্রেও পাইতে পারেন যদি আপনি ফেসবুক বা মানে এইসব যদি জায়গায় যদি আপনি ভালো করে একটু রিসার্চ করেন বা একটু ঘাটেন, তাহলে আপনি এইসব জায়গা থেকেও ভার্চুয়ালি কাজ করতে পারেন। বাট সেটা আসলে একটু ফ্রিল্যান্স টাইপের। বাট জব পেতে হলে আপনার এই টাইপের স্কিলে জব পাইতে হলে আপনার সরাসরি মার্কেট প্লেসে নামতে হবে, লিঙ্কডইনে দেখতে পারেন বা আদার আপনার মানে জব সার্কুলারগুলো দেখতে হবে। আদারওয়াইজ রিচ আউট টু দিস কাইন্ড অফ এজেন্সিস, দেন এগুলো পাওয়া যাবে। আপনি যে হ্যাকটা বললেন যে এজেন্সির সাথে কোলাব করা বা তাদের সাথে তাদেরকে রিচ করা, এই জিনিসটা আমার মনে হয় না আমি আর কারো কাছ থেকে শুনছি এখন পর্যন্ত। এটা খুব ভালো একটা আইডিয়া যে তুমি যদি ইন্ডিভিজুয়াল হও, তুমি এজেন্সিগুলোকে, বাংলাদেশে প্রচুর এজেন্সির অভাব নেই, এজেন্সিগুলোকে অ্যাপ্রোচ করলে কিন্তু কাজ পাওয়া যায়। কারণ আমরাও খুঁজি কাজ শেয়ার করার জন্য, কিন্তু আসলে কোয়ালিটি লোক পাচ্ছি না, তো খুব ইজিলি কাজ পাওয়া যাবে। তবে হ্যাঁ, রিজেকশন নেওয়ার মতো মেন্টালিটিও থাকা লাগবে, একটা দুইটা চারটা পাঁচটা হইতেই পারে। মানে আমি যদি এখন কাজ খুঁজতে যে আমি কাজ না পাই, তাহলে আমি তো হারাচ্ছি না, তো না, হারাবে ওই পারসন যে অলরেডি কাজ পেয়ে গেছে, সে কাজ ডেলিভার দিতে পারে না, তারপর আপনাকে যদি ফায়ার করে দেয় বা বাদ দিয়ে দেয়, দেন আপনি হারাবেন। আপনার ওই যে স্কিলটা যদি প্রপারলি থাকে, আপনি তাকে শো করাইতে পারেন, তাহলে হারানোর কিছু নাই। এই রিজেকশন জিনিসটা খুব ফ্রিল্যান্সিং লাইফে আমার মনে হয় অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, অনেকে নিতে পারে না। এই যে আপওয়ার্কে অনেকগুলো অ্যাপ্লাই করছি, হয় না, ফাইবারে গিগ খুলছি, কাজ আসে না, বা কাজ কমিউনিকেশন হয়েছে, কাজ দেয় নাই। আপনি যেটা বললেন যে এমনও দিন গেছে 6 মাস হয়তো কাজই আসে নাই, সার্ভাইভ করছেন। এই জিনিসটা সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট, অনেকে পারে না, জবে ঢুকে যায়, প্রচুর ফ্রিল্যান্সার ওই টাইমে জবে ঢুকে যায়। কিন্তু এই টাইমটা আমার মনে হয় সব থেকে ডিফিকাল্ট, যে নিজের উপর বিশ্বাস রাখাটা, যে আমি এই লাইনে আসছি, এই লাইনে কাজ হবে। এবং এটা খুব নর্মাল, কারণ সিজনও থাকে, অনেক সময় কাজ বেশি থাকে কম থাকে। আর দেন হচ্ছে ভাই ওই আবার একটু ট্রেডিশনাল কথাবার্তা, যে ভার্সিটি ডিগ্রি বা অনার্স, এটা কি আদৌ ম্যাটার করতেছে? আপনার কি মনে হয়? মানে এটা অবশ্যই ম্যাটার করে, আমি বলবো না যে একেবারেই ম্যাটার করে না। এটা ম্যাটার করে কাদের উদ্দেশ্যে? যদি আমি সার্টিফিকেটটা ধরি, আমি যদি চাই আমি জব করবো না, তাহলেও ম্যাটার করে সামটাইম যে আমি সোসাইটিতে একটা পজিশন আছে, বা আমার বাপ মার কথা বলি, আমার ফ্যামিলির কথা বলি, তাদেরকে একটা পজিশন আছে, দ্যাটস ওয়াই আমি সার্টিফিকেটটা দরকার, দ্যাটস ইট। যদি আমি চিন্তা করি যে জব আমি করব, তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট দরকার আছে। আপনাকে সার্টিফিকেট ছাড়া আপনাকে এমন খুব কম প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা আপনাকে জব প্রোভাইড করবে। এখন আপনার যদি জবের ইচ্ছা না থাকে, আপনার যদি ইচ্ছা থাকে আমি আরও বেটার কিছু করব, তাহলে ওই সার্টিফিকেট থাকলে আপনার সমস্যা নেই, নট যে আপনার ওটা থাকলে আপনি অন্য কাজ করতে পারবেন না। বাট সার্টিফিকেটের পাশাপাশি যদি আপনার স্কিল না থাকে, নলেজ না থাকে, সো দ্যাটস এ প্রবলেম। সো ওই জিনিসটা মেনটেন করতে হবে। এবং আমি অলওয়েজ বলি যে ভাই, তোমরা পড়াশোনার পাশাপাশি শুধু পড়াশোনা করো না। আপনি যদি বাইরের কান্ট্রিগুলো যদি ফলো করেন, তারা কখনোই বাইরের কোনো একটা কান্ট্রি, কোনো একটা ভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করতে যান, তারা প্রেফার করে যে পড়াশোনার পাশাপাশি কোন একটা কাজ করা। কি করছে, ও 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 কি কর
ও যদি কোথাও মানে ফ্রিতেও যদি কাজ করে থাকে বা যদি অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে যদি কাজ করে, তাহলে ওটাও তাদের কাছে ম্যাটার করে, রেদার দেন আমি কিছুই করি নাই, শুধুমাত্র আমার পড়াশোনা করছি। সার্টিফিকেটে আমার সিজিপিএ 4/4 ডাজন্ট ম্যাটার। তুমি ওই 4/, যদি 3ও পাও সমস্যা নেই, বাট এরপরে কি আছে, এক্সট্রা কারিকুলামটা থাকছে। এক্সট্রা কারিকুলারটা খুবই করে। সো এই জিনিসটা এখন যাচ্ছে, এবং এই জিনিসটার সামনে এমন হয়েছে যে আপনার যদি স্কিল থাকে, বাংলাদেশে এখন মানে এমন অনেক প্রতিষ্ঠান এখন হয়ে গেছে বা হচ্ছে প্রতিনিয়ত, যে আপনার স্কিল থাকলে আপনার সার্টিফিকেট দেখবেই না, আপনার দেখবে কাজ এবং আপনার পোর্টফোলিও। যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে, দ্যাটস ফার বেটার, কারণ আপনার যখনই নিজের একটা ওয়েবসাইট থাকবে এবং আপনি কি কাজ পান জানেন, আপনার সেই পোর্টফোলিওটা সেখানে আছে, তাহলে যদি সেখানে 2000 মানুষ অ্যাপ্লাই করে, বা যদি আমি যদি গড়ে যদি ধরি, জাস্ট একটা অনুমান, যে 2000 মানুষ যদি আমি ধরি, তার ভিতরে আপনি টপ 10 বা 20 চলে যাবেন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে। খুবই সিম্পল একটা বিষয়। এখন আপনার তো কিছুই নাই, আমি কাজ পারি এই পর্যন্তই, আমার কোনো পোর্টফোলিও নাই, শো করার কিছু নাই, আমাকে যদি বসায় দেন কম্পিউটার সামনে, আমি কাজ করে দেখাবো। তোমার মতো মানুষ বহুত আছে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনি একটু ফিল্টার আউট করতে পারেন যে নিজেকে, যে আমি এইগুলো করি এবং একটা ভালো স্ট্রং পোর্টফোলিও, তারপরে ভালো স্যালারি তো জব পাবেন আপনি, তো ফ্রিল্যান্সিং তো করতে পারবেন আপনি, আউটসোর্সিং করতে পারবেন আপনি, কাজ নামায় অন্য মানুষকে দিয়ে করাতে পারবেন, বাট জবের ক্ষেত্রে আপনি ভালো ডিমান্ড পাবেন। আপনি তো প্রোফাইলে যতটুকু দেখছি সম্ভবত এখন পর্যন্ত আপওয়ার্কই $1,00,000 প্লাস ক্রস করছে। হ্যাঁ, সো ইনকামের আইডিয়া দেওয়া যায় কি, যে আসলে যারা দেখতেছে, যারা শিখতে চাচ্ছে, ইনকামটা কেমন হইতে পারে? আচ্ছা, ইনকামের ব্যাপারটা হলো কি, যে আপনার এটা তো মানে স্কিল ওয়াইজ একটা মানে ব্যাপার আছে, যেমন আমি যদি কাজ বেশি পাই তাহলে বেশি ইনকাম, বাট আমি কোন কাজটা করতেছি সেটার উপরে। আমি যদি এখন ডাটা এন্ট্রি কাজ করি, আমার ইনকাম খুব একটা বেশি হবে না, আমি যদি নিজে হ্যান্ডেল করতে চাই। যদি টিম থাকে তো সেটা তোমার ভিন্ন বিষয়, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি যদি ইনকামের কথা চিন্তা করেন, তাহলে যে কোনো একটা ভালো স্কিল থেকে আপনি যদি মিনিমাম 5 to 6 ক্লায়েন্ট যদি আপনি প্রতি মাসেও যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার $1,000 প্লাস ইনকাম হয়ে যাবে। নট যে আপনার প্রথম মাস থেকে, এটাও সময় লাগবে, এটা ফার্স্ট মান্থ থেকে কখনোই হবে না, এটা হইতে পারে যে 3 মাস পর, 6 মাস পর, রাইট? সো আমি তো শুরুর মাস থেকে তো আমি এত সম্ভব না। সো এটা যেরকম আমি একটা জবে ঢুকলে যেরকম শুরুতে 20,000 টাকা স্যালারি থাকে, দেন আস্তে আস্তে বাড়ে, তো ওই কনসেপ্টে বিশ্বাসী, এবং এটা কিছুটা আপনার গ্রোথের উপর নির্ভর করবে, যে আপনি কতটুকু গ্রো হচ্ছে, আপনার কতটুকু গ্রোথ মেনটেন করতে পারতেছেন। আপনি যদি না পারেন, আপনি যদি ডাউনগ্রেড চান, তো কিছু করার নেই, আপনার ইনকামে হবে না সামনে সাবটিকাল, বাট ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করা যায়, এবং যারা ফ্রিল্যান্সিং কাজ করতেছে তারাও করতেছে, বাট সবাই যে করতেছে এমনটা না। যারাই ওই এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো করতেছে বা মেনটেন করতেছে, নিজের গ্রো করতেছে নিজেকে, তাকে দিয়ে সম্ভব। স্কিলের কথা আপনি বলতেছিলেন, আপনার কন্টেন্ট দেখতেছিলাম যে 2026 বা সামনের দিনগুলোতে যেই স্কিলগুলো সব থেকে বেশি ডিমান্ডেবল থাকবে, কি কি স্কিল আপনি সাজেস্ট করেন? ধরুন 3টে স্কিল যদি বলি, যে ভিডিও যারা দেখতেছে শিখতে চায়, কোন স্কিলগুলো আপনি সাজেস্ট করেন? ফার্স্ট অফ অল হলো যে এইটা মানে স্কিলের সাজেস্ট করাটা, আমি বলি যে সাজেস্ট করাটা আসলে ঠিক হবে না। কারণ কি, কারণ আমার পার্সোনালি যে ডিজাইন জিনিসটা ভালো লাগে না। এখন আমি বলবো যে আপনি ডিজাইনিং শেখেন, কারণ ব্র্যান্ডিং যে ব্যাপারটা, সেইটার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে এবং অনেক বাড়বে। কারণ এখন মানুষ যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুবই ফোকাস দিতেছে, যে আমার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকবে যেটাতে ভালো করে ব্র্যান্ড করতে হয়। বাট এই ব্র্যান্ডিংটা আমার যদি ভালো না লাগে, আমার ডিজাইন সেন্স ভালো না লাগে, তাহলে আমি করতে পারবো না। বাট এটা ভালো স্কিল, বাট আমি পারতেছি না। আমার যদি কোডিং ভালো না লাগে, তাহলে আমি যতই বলি এইটার সবচেয়ে ডিমান্ড বেশি। আমাকে যদি যে 3টা বা 5টা স্কিল বলেন, আমি বলতে পারি যে এআই ইন্টিগ্রেশন প্লাস অটোমেশন, এই যে স্কিলটা আছে, এইটার খুবই ডিমান্ড বাড়বে এবং দিন দিন বাড়তেছে, প্রচুর বাড়তেছে। সেকেন্ড স্কিল বলতে পারেন যে কোডিং থেকে শুরু করে এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যে ব্যাপারটা আছে, এইটারও ডিমান্ড আপনার প্রতি বছর, যেটা আমি দেখলাম আপওয়ার্ক থেকে একটা জড়িত দেখলাম, সেখানে 25% মতো পার ইয়ার বাড়তেছে। কারণ কি, যেসব বিজনেস মেইনলি ফোকাস ছিল যে ফেসবুক দিয়ে বা সরাসরি বিভিন্ন ধরনের অন্য মাধ্যমে, সেগুলো এখন সাইটের মাধ্যমে তারা করতেছে, এবং সাইট ম্যানেজ করে তারা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, মানে এজেন্সি বলেন বা কোনো একটা মানে ই কমার্স সাইট বলেন, যে কোনো ব্যবসা বলেন, সো এটার ক্ষেত্রে ডিমান্ড বাড়তেছে। থার্ড আছে যেমন এই যে ভিডিও এডিটিংটা এখন বর্তমানে বুম হচ্ছে কাইন্ড অফ। কেন হচ্ছে?
কারণ এখন কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে এবং হুম। ভিডিও যে কনজিউম করাটা এই কনসেপ্টটাও বাড়তেছে। মানুষ এখন প্রচুর পরিমাণ ভিডিও দেখতেছে, তারা ফটোর থেকে তারা যে ভিডিও ক্রিয়েশনের প্রতি বা যে আপনার ভিডিও দিয়ে ফোকাস দিতেছে, দ্যাটস দ্য রিজন যে মানুষ এখন ভিডিও এডিটর হায়ার করতেছে। Yes. আগেও দেখবেন যে আজকে থেকে 5 বছর আগে কিন্তু এত ভালো ভিডিও এডিটর ছিল না, বা আপনি এত ভালো ভিডিও যে এরকম আসতো বা এরকম অ্যানিমেশন আসতো, মানুষজন মার্কেটিং করতে কিন্তু ছিল ছিল না। না। বাট এখন আপনি দেখবেন যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা প্রোডাক্ট সে বেচতেছে, একটা ভালো ভিডিও Video. সে বানায় তার ওইটা প্রমোট করতেছে। সো আপনার তো এই ক্ষেত্রে ডিমান্ড আছে। এবং সেম ভাবে ভিডিও এডিটিং, তারপর এই যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্স লেভেল শিখতে পারেন। এখন এই ক্ষেত্রে একটা ক্যাচ আছে, এই ডিজিটাল মার্কেটিং অলমোস্ট আমি যদি আমার কথা বলি যে আমার যারা স্টুডেন্ট আছে তাদের মোস্টলি তারা ডিজিটাল মার্কেটিং কোর্স করে আসা। আচ্ছা। কেন হয়েছে এরকম? কারণ এইটা নাকি মোবাইল দিয়েও শেখা যায়, আর এটা সবচেয়ে সহজ, এবং এই কনসেপ্টে এমন ভাবে গেছে এখন গণহারে মানুষ শিখতেছে। এই গণহারে শেখার জন্য হয়েছে কোনো কোয়ালিটি কন্টেন্ট সে কনজিউম করে নাই। ফেসবুকে গ্রুপে কিভাবে কমেন্ট করতে হয়, গ্রুপ কিভাবে খুলতে হয়, ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয়, কিভাবে বেসিক অ্যাড দিতে হয়, এগুলো দেখে শিখছে। বাট আলটিমেটলি সে এটা দিয়ে কি করবে সে নিজেও জানে না। এবং এই যে না জানার সে দেখছে মানে ফেসবুক অ্যাডস আছে, মানে এসইও আছে, তারপর যে কিওয়ার্ড আছে, বাট এইটার যে ডিপ ডাউন আমি কিভাবে ঢুকবো, আমি এটা দিয়ে কিভাবে একটা রেজাল্ট বের করবো, এটা অনেকেই জানে না। এবং এই জন্য তারা ওটা শিখছে, কোনো ইউজ করতে পারতেছে না, দ্যাটস ওয়াই তারা অন্য স্কিলে সুইচ হচ্ছে। অনেকটা হাইপড হয়ে শেখা, মানে হ্যাঁ। ট্রেন্ডের নাম শুনে। আপনার এটা বলার পরে আমার একটা মানে ঘটনা মনে পড়লো। 2019-এর দিকে আমি বিআইটিএম এর একটা কোর্সে গিয়েছিলাম। এই আপনার এটা হচ্ছে কারণ বাজার বিআইটিএম এর বিল্ডিং। তো ওইখানে জিজ্ঞেস করতেছিল যে কে কোন কারণে, আসলে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, কে কোন কারণে আসলাম বা ভর্তি হইলাম। সো ওইখানে একটা ভাইয়াকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন আসছেন। উনি উত্তর দিল এটা অনেক হাইপড, এটা অনেক ট্রেন্ডি, এই জন্য আসছি। সো আর কোনো রিজন নাই, এটা অনেক হাইপড, এই জন্য আমি এটা শিখতে আসছি। সো এটা আসলে কীভাবে লজিক সেন্স মানে মেক সেন্স করে আমি জানি না, কিন্তু ওনার উত্তরটা ছিল এরকম। তখন আমি বুঝতে পারছি যে আসলে এই হাইপে যদি পরে কেউ কিছু শিখে, এটা দিয়ে কিছু করার চান্সেস খুব কম, খুব কম। ভিডিও এডিটিংও ভাই আমরা ফেস করছি যে যেহেতু ভিডিও এডিটিং অনেক চলতেছে, অনেকেই হাইপে বসে কোর্স নিয়ে ফেলে, শেখার চেষ্টা করে, কিন্তু যে ধৈর্যটা থাকা দরকার এই ধৈর্যটা নাই। প্রত্যেকটা আপনি যে স্কিলগুলো বললেন সবগুলোতেই ধৈর্য লাগবে। আর ধৈর্য না থাকলে আসলে কোনোটা ট্রাই করে লাভ নাই। যদি মনে হয় যে না আমি 2 মাস 3 মাসে করে ফেলবো, হইতে পারে, বাট চান্সেস খুবই কম। ধৈর্যের পরীক্ষাটা এখানে অনেক বড়। আর এটা বলতেছিলেন যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথা, আপনি এই ক্ষেত্রে অনেক সচেতন, বেশ ভালো, অনেক ফ্যান ফলোয়ার আছে। তো এই জিনিসটা কিভাবে গ্রো করলেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসা কখন মনে হলো যে না কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি, ফ্রিল্যান্সিং তো করতেছি? আচ্ছা, মানে এটার মানে এক্স্যাক্টলি একটা ব্যাপার আছে, এটা আমি একটু শেয়ার করবো। আমি সচরাচর মানে শেয়ার করি নাই। সো কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে মানে এই যে আপনি যে মানে পেজটা আমার দেখতেছেন, এটা এছাড়া মানে এর আগে আমি শুরু করছিলাম। আচ্ছা। বাট আমি তখন প্ল্যান নিয়েছিলাম এটা যে আমি ব্লগ ভিডিও বানাবো। সো ব্লগ ভিডিও বানানোর জন্য আমি ফোন থেকে শুরু করে তোমার ক্যামেরা ট্যামেরা সব কেনা কমপ্লিট। বাট তারপরে করোনা হিট করলো। আমি মনে হয় যে কিছু ব্লগ ভিডিও বানাইতে পারছি, বাট খুবই কম। তো বানানোর পর দিন করোনা হিট করলো, তারপর আর কি আর কিছুই করা হয় নাই। তো ওটা থামাই দিতে হয়েছে বাধ্য হয়ে। দেন রিয়েলাইজ করলাম যে আমি যদি ইউটিউবে, কারণ মেইন আমার ফোকাস ছিল, সো ইউটিউবে যদি আমি ভিডিও মেক করতে চাই আপনার মাস্ট বি কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি যদি সপ্তাহে মিনিমাম একটাও ভিডিও না দেই, আমি দেখছি এটা যদি না দেই তাহলে আমার চ্যানেল কখনোই গ্রো হবে না। সো দেন আমি রিয়েলাইজ করলাম যে আমি কি বানাইতে পারি যেটার জন্য গ্রো করতে হবে, কারণ যেহেতু আমি চাচ্ছিলাম যে আমার একটা নিজের ওন একটা ব্র্যান্ড বা আইডেন্টিটি থাকুক। দেন রিয়েলাইজ করলাম যে কাজে আমি এক্সপার্ট আছি মোটামুটি, যে আমি পারতেছি, সেটা নিয়ে কেন বানাবো। সো এইভাবে আসা। এবং ওই ব্লগের চ্যানেল যদি বলি 2018 সালে মেবি আমার খোলা হয়েছে, বাট 20-এর পরে শেষ। বাট ওটা তেমন আমার ভিডিও বানানো হয় নাই। আফটার কত এখন যে 2025, তো সো 3 বছর হয়েছে। তো 2022 সালের দিকে মেবি শুরু করছে। সো তখন আমার মনে হচ্ছে যে যেটা আমি পারি সেটা নিয়ে বানাই। আর যেহেতু আমার এখানে কনসিস্টেন্ট থাকতে হবে, কারণ আমি কনসিস্টেন্সি এইটার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যেটা আমি ফোকাস দিচ্ছি সেটা হলো যে কনসিস্টেন্সি রাখতেই হবে। যদি এটা না রাখেন
আপনার এই ভিডিও ক্রিয়েশন বা আপনার যে নিজের যে ব্র্যান্ড আইডেন্টিটি বানাবে এটা কখনোই সম্ভব হবে না যদি আপনি গ্রো করতে চান। এখন আপনি যদি অ্যাজ এ লাইক আমার ইচ্ছা হইছে যে আমার শখ জাগছে দ্যাটস আমি ভিডিও বানাই রাখলাম, আজকে একটা বানাইলাম, 2 মাস পরে একটা বানাইলাম, এটা করতে পারেন, আপনি ডকুমেন্টেশনের জন্য বানাইলেন। বাট আপনি যদি অ্যাকচুয়াল ব্র্যান্ডের ক্ষেত্রে ফোকাস দিতে চান তাহলে হ্যাভ টু লাইক মেক ভিডিওস রেগুলার। আর এটার জন্য আমি দেখছি, আমি যেহেতু বাসায় বেশিরভাগ থাকতাম, যেহেতু ফ্রিল্যান্স কাজ করি, তো সো এমন কিছু করতে হবে যেটা বাসায় বসে পারবো এবং ডেস্কে বসে আমি ইনফরমেশন ছাড়া ভালো কিছু ডেলিভার করা পসিবল না। এর কিছু অনেক ধরনের ইস্যু আছে, বাট যেটা ক্ষেত্রে আমি এক্সপার্ট ন্যাচারালি আসতেছে। হ্যাঁ ভাই, আপনার হচ্ছে আমি একটা পডকাস্ট দেখতেছিলাম আপনার চ্যানেলে, ওইখানে একটা কোয়েরি ছিল যে আপনার ফেসের সাথে খালিদ ভাইয়ের চেহারা, খালিদ ফারহান ভাইয়ের চেহারা মিলে, আমি এখনো খেয়াল করতেছি। সো এটার একটা আলাদা পডকাস্টই হয়েছে আপনার আর খালিদ ফারহানের মধ্যে। এই বিষয়টা কি একটু বলেন না, যে এই জিনিসটা আসলো কিভাবে অডিয়েন্সের কাছ থেকে? মানে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ যখন এই জিনিসটা আসছে তখন আমি যে নিজেও বুঝতাম না। আমার যখন শুরুর দিয়ে যখন ভিডিও মেক করতেছিলাম, তো কিছু মানুষ মানে যখন আমার 1000 সাবস্ক্রাইবার যখন হলো, তখন কিছু মানুষ এটা মানে এটা কম্পেয়ার করছে, তখন আমি বুঝি না। আমি ভাবছি কি এটা যে হইতে পারে, দেখা গেল যে আমরা সেম রিলেটেড কন্টেন্ট যেহেতু বানাচ্ছি, কারণ সেও যে ফ্রিল্যান্সিং নিয়ে বানাচ্ছে আমিও বানাচ্ছি, তো এটা যে হইতে পারে। সো অ্যাট এ টাইম গিয়ে যখন একটু বেশি মানুষ বলা শুরু হলো, তখন আমি ভাবলাম যে এটা কি, এটা মানে কার সমস্যা, আই ডোন্ট নো। সো দেন ভাবলাম যে আমি খালিদ ফারহান ভাইয়ের কাছে রিচ আউট করবো কিনা, এবং ওইটাই আমার ফার্স্ট পডকাস্ট ছিল আমার চ্যানেল, এবং ওইটাই লাস্ট, এমন মতো করি নাই। হয়তো সামনে শুরু করার ইচ্ছা আছে, বাট এখনো করা হয় নাই। সো আমি তারপর অনেক পরে লটস অফ মানুষ যখন এরকম বলতেই আছে, দেন ভাবলাম যে আই শুড ক্লিয়ার ইট আউট। সো তারপর ভাইয়ের কাছে আমি রিচ আউট করলাম যে ভাই, যখন আমি রিচ আউট করছি তখন আমার চ্যানেলে তার আসার কথা না, তাকে আমি এভাবে রিচ আউট করছি যে ভাই আসার তোমার না আসলেও সমস্যা নেই, বাট এটা আপনাকে জানায় রাখলাম, কারণ অনেকগুলো কমেন্ট পাচ্ছিলাম এটার জন্য। এবং শুধুমাত্র যে এটা এমন না, খালিদ ফারহান ভাইয়ের সাথে মিলাইছে, তারপর আপনার সামটাইম আমাকে আয়রন ম্যান যে টনি স্টার, সো তার সাথে এরকম মনে হচ্ছে যে আমার যে থাম্বনেল দেখে বলতেছিলাম আমার টনি স্টার ভাবছিলাম শুরুতে। তারপর আরেকজন আছে আপনার যে আলী আব্দালর, হ্যাঁ, সো প্রোডাক্টিভিটি নিয়ে তার সঙ্গে মিলেছে। আমি ভাবলাম যে আমি এক হিসাবে হচ্ছিলাম যে মানুষ বলতেছে, বাট আমি এটাও ভাবতেছি যে তোমরা যাদের সাথে কম্পেয়ার করতেছো তারা তাদের লাইফে তো আমার টপ পজিশন আছে, আমি যদি বলি, তো সেই ক্ষেত্রে আমি অতটা বলা হয় না। বাট তারপর ভাবলাম আই শুড মেক এ ভিডিও, আমি ভাইয়ের কাছে রিচ আউট করলাম। তারপর কয়েকদিন পর আমরা করলাম, তো ওই পডকাস্ট করার পর আমি রিয়েলাইজ করলাম যে এটা ব্যাপার হইতে পারে যে আমার তো চশমা পরা, আমি যে কন্টেন্ট বানাচ্ছি বা চেহারা এমন হয়েছে যে আপনার সাথে মানে আরো 10 জনের চেহারা সিমিলারিটি লাগতে পারে, আর মানুষ কমেন্ট করবেই, কারণ কমেন্ট যেহেতু আমি বাধা দিই নাই যে না আমি কমেন্ট অফ করছি বা কিছু একটা, সো এটা কিন্তু অতটা বদার হয় নাই। বাট আমার যে অন্য কেউ হইলো হয়তো বা বদার হইতো, আমার কাছে অতটা বদার হই না এখন। মানে এখন এমন অবস্থা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জানি যখন আসবে তখন আপনার এই টাইপের কমেন্ট শুনতে হবে, এবং এটা হইলো একেবারে একটা প্রাইমারি জিনিস, এটা যদি আপনি না শুনেন তাহলে আপনি হইতে পারবেন না। আর এইটা নেওয়া শিখতে হবে। শুধুমাত্র তো আপনার সাথে যে সিমিলারিটিস বলবে এমন না, আপনাকে অনেক খারাপভাবে ডিফেম করতে যাবে, ডিমেন্ট করে কথা বলবে, অ্যান্ড দ্যাটস আ পার্ট অফ দ্য প্রসেস। আপনি যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আসবেন, এইটা হলো এই প্রসেস দিয়ে আপনি যেতে হবে। ইভেন খালিদ ফারহান ভাইয়ের নামেও আমি অনেক নেগেটিভ ইস্যু দেখছি, যদিও খালিদ ফারহান ভাই হচ্ছে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে 2-1 লাইক ওভার দ্য ফোনে, কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যাদের কন্টেন্ট আমরা দেখে অনেক কিছু শিখছি, এর মধ্যে খালিদ ফারহান ভাই হচ্ছে ওয়ান অফ দেম, যে অনেক কিছু জানছে, অনেক কিছু শিখছে, ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে বলতে গেলে তো মানে টপের মধ্যে একজন। তো ওনারও যদি নেগেটিভ কথাবার্তা আসে, তো যে কারোরই আসতে পারে, মানুষের হেভিটি এটা, তো ওইগুলো আসলে কানে না নেওয়াই ভালো। না, কানে নিবেন বা পাতা দেওয়া যাবে না, কানে তো চলে আসে না নিয়ে কিছু করার নেই। কারণ আমি সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কমেন্ট দেখি, ভালো লাগে। তো সামটাইম মনে হয় যে যখন এইসব কমেন্ট আসে ভালো লাগে, খারাপ না যে ভাই তুমি কমেন্ট করতেছো, আমার গ্রো হচ্ছে, অ্যালগরিদমে হেল্প বাট করছে। অ্যাট লিস্ট তুমি আমার মানে ভিডিও দেখার পরে তো কমেন্ট করছো, তো সমস্যা নাই, করতে থাকো। আচ্ছা, যেই ডলার নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো শুরু থেকে আমরা একটা বই রাখছিলাম এখানে, আর এখানে একটা ডলার ছিল, তো দেখা যায় কিনা আমি জানি না। এই ডলার নিয়ে তো সব কনভারসেশন, ফ্রিল্যান্সিং বলি,
আপওয়ার্ক, ফাইবার, হোয়াট এভার, দেশ জুড়ে হাজার হাজার পডকাস্ট আমরাও করতেছি। সো সব কিছু মিলে আপনার এই বইটা আমি পাইছিলাম, যে দ্য ডলার কনভারসেশন। তো এই বইটার আমি রিভিউ দেখছি রকমারিতে, আপনার পেজে, আপনার চ্যানেল। এখন আমি এই বইটা নিয়ে একটু জানতে চাই আসলে এই বইটা কাদের জন্য। যতটুকু বুঝতে পারছি আমার মতো ফ্রিল্যান্সারদের জন্য দরকার, আর বিশেষ করে বিগিনারদের জন্য মনে হয় বেশি দরকার। আপনি যদি বলতেন আপনার বইয়ের ব্যাপারে। আচ্ছা, মানে এই বইটা বের করার একটা কারণ হলো যে আমার কাছে অনেক মানুষ আসছে যে ভাই আমি কাজ পারি, আমি এই পারি সেই পারি, আমার সব পোর্টফোলিও রেডি, কাজ পাচ্ছি না। সো দেন আমি ভাবলাম যে এইটার সলিউশন আমি কীভাবে দেবো। আমি যে ভিডিওতে আমি যেভাবে বলি যে আপনার বিট করা উচিত, মানে এই ওয়েতে আপনি বিট করবেন, বা এইভাবে আপনার ক্লায়েন্ট খোঁজা উচিত, যতই বলি তারা ওই কনভারসেশন যখন করে। তো আমার যে স্টুডেন্ট আছে, যখন আমি লাইভ ক্লাস নিতে আমার, তো লাইভ ক্লাসে যখন আমি দেখি তাদের কনভারসেশনটা যখন দেখি, তখন আমার মাথা ঘুরে যায় যে আমাকেও যদি সে কখনো রিচ আউট করতে এইভাবে, আমি জীবনেও তাকে কাজ দিতাম না। এখন আমি বাংলাদেশে হয়ে যদি আমি তাকে কাজ না দিই, তাহলে একটা বাইরের দেশের কান্ট্রির মানুষ যে একজন কাজ চাচ্ছে, ভালো কাজ চাচ্ছে, তো সে কখনোই তাকে কাজ দেবে না। দেন আমি ভাবলাম যে এখানে বিশাল বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হলো আপনার কমিউনিকেশনের গ্যাপ, এবং এইটা নিয়ে আনফরচুনেটলি কেউ কথাই বলে না। এবং কথা না বলার কারণে যেটা হয়েছে, মানুষ তো বলতেছে যে তোমার কমিউনিকেশনটা ঠিক করো, বাট কিভাবে ঠিক করবো আই ডোন্ট নো। এখন আমি কি আইএলটিএস এর কোর্সে ভর্তি হবো, নাকি আমি ইংরেজি আমি শিখবো, আমি কি শিখবো? এখন অনেক মানুষ আছে ইংরেজি জানে বাট কমিউনিকেশন জানে না। এখন ইংরেজি শেখার কমিউনিকেশন দুইটাই ভিন্ন জিনিস। আপনি বাংলা জানলেও আপনি বাংলাতে যদি প্রপারলি কমিউনিকেশন না করতে পারেন, আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না, যেটা আমি যদি যে কোনো একটা জিনিস সেলও করতে চাই পারবো না। সো ওই কমিউনিকেশনটা নিয়েই আমার চিন্তা। তারপরে এটা নিয়ে আমি অলমোস্ট প্রায় 8 থেকে 9 মাসের মতো আমি যে এই বইটার প্রতি সময় দিছি। কারণ একটা ক্লায়েন্টকে কোন কথাটা বললে ক্লায়েন্ট কনভিন্স হবে, বা সে আপনার যে ফিউচারে ক্লায়েন্ট হইতে পারে, বা আপনি শুরু করবেন কিভাবে, কোন ওয়েতে অ্যাপ্রোচ করবেন, ফাইবার, আপওয়ার্কে বলেন, মানে এইসব আমি দিছি। বাট ডাইরেক্টলি যদি আপনি কনভিন্স করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন, ওই প্রপারলি আমি দেওয়ার চেষ্টা করছি, যেন আপনি কমিউনিকেশনটা শিখতে পারেন। এবং যারাই মোটামুটি এই বইটা পড়ছে, তাদের অনেক কিছু, মানে তাদের ফিডব্যাক থেকে যা পাইছে যে তাদের ভালো লেভেলে ডেভেলপ হয়েছে। কারণ এই কনভিন্সিং পাওয়ারটা কি, তা আমি আপনাকে বলতেছি আমি এই কাজটা পারবো, তুমি আমার এই কাজটা দাও। আর একটা ওয়ে আছে, আমি এই কাজটা এই ওয়েতে করে দিব, এই ওয়েতে করে দিলে তোমার এই ওয়েবসাইটটা গ্রোথ বাড়বে, বা এইভাবে বাড়তে পারে, এইভাবে করলে ভালো হবে। এইভাবে আমি বুঝায়া ভালো করে কনভিন্স করতেছি। এই কনভিন্সিংটা সামটাইম কনভারসেশন ভিতরে থাকে না, একটা প্রজেকশন দেওয়া। সো আই নো হোয়াট ইউ ওয়ান্ট এন্ড আই ক্যান ডেলিভার ইট, বাট আমি তোমাকে কনভিন্স করতে তো হবে যে এই সেম কথাটা আরো 10 জন বলবে যে আমিও পারি, আমি ডেলিভার করতে পারবো। বাট ওই ক্লায়েন্টকে কনভিন্স করার যে পাওয়ারটা, সেইটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, যে যতটা দেয়া যায়, যতটা বেটার ভাবে। আমি এই বইটা মানে আপনাকে যখন থেকে ফলো করতেছি, আমি বইটার ব্যাপারে দেখতেছিলাম। আমি রকমারিতে অর্ডার করব ওই প্ল্যানও ছিল, বাট আপনি নিয়ে আসছেন, এটার জন্য থ্যাঙ্কস। তো যতটুকু একটা গ্ল্যান্স দেখছি, যে কেউ যদি আসলে কমিউনিকেশনটা ডেভেলপ করতে চায়, মানে দিন শেষে আমরা আটকাচ্ছি কমিউনিকেশন, যে ক্লায়েন্টকে কি বলবো, ক্লায়েন্ট কিছু একটা বললে আমি কি রিপ্লাই দিব, এই জিনিসগুলো এখানে আমি একটা গ্ল্যান্স দেখতে পাচ্ছি। তারপরও আমি চেষ্টা করব এই বইটা পড়ে একটা রিভিউ শেয়ার করার জন্য। আমি জানি এই বইটা অলরেডি গুড রিভিউ, তারপরও যারা হচ্ছে কাজ করতেছেন, আমার মনে হয় এই বইটা কীভাবে হেল্প করতে পারে আর একটু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো। অলরেডি রাফি ভাই করছে, তারপর আমার দায়িত্ব থেকে আমি করার চেষ্টা করব। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার এই পুরো সময়টা দেওয়ার জন্য। আমার মনে হয় আজকের এই পডকাস্টটা যারা আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, বা যারা আমাদের মতো একটা অবস্থানে আছে, করতেছি, স্কেল করতে চাই, গ্রোথ হচ্ছে না, তাদের জন্য খুব ভালোভাবে কাজে দিবে। অন্য একদিন আমরা হয়তো আপনাকে আবার আনার চেষ্টা করব, যদি সময় দিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংকস। নমস্কার। ওকে।